নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেহ না মন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আপনাদের বক্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান। শুরু হচ্ছে আজকের গল্প দেহ না মন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। মিউজিক আর সানাইয়ের শব্দে মুখরিত গোটা বাড়িটা। আবার এই বাড়িতে একটা শুভ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই ননদ মানে শ্রীময়ীর, সুস্মিতা আর অর্পিতা, যাকে দেখে একসময় প্রবল ক্রাশ খেয়েছিল, যার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, সেই কিনা শ্রীময়ীর হবু স্বামী। অনেক বাধা বিপত্তির পরে শ্রীময়ী রাজি হয়েছে বিয়ে করতে। মন থেকেই তার এখন ইচ্ছে করছে জীবন সঙ্গী খুঁজে পাওয়ার। সঙ্গীতা আর অর্পিতা, তাদের বিয়ে হয়ে গিয়েছে, তবুও শ্রীময়ীর বিয়ের এই পত্রটি দেখে বুকের ভেতরে আবার দামামা বেজে ওঠে। মন থেকে তারা চেয়েছিল একটি পুরুষকে, আর সেই একটি পুরুষই এখন শ্রীময়ীর স্বামী হতে চলেছে। ফোন করে বলেছিল, বৌদি এটা কিন্তু ভালো হলো না। বলে দিলাম। কি করবো বলো ভাই, তোমার দাদাই তো বলল তার বন্ধুকে বিয়ে করতে, সেই কারণেই রাজি। দাদা বলল আর তুমি মেনে নিলে? হ্যাঁ, তোমার দাদা কি এমনি এমনি বলেছে, আমাকে আদর করে বলেছে, তাই তো তার বন্ধুটাকে আমি স্বামী হিসাবে বরণ করছি। তারপর শ্রীময়ী আয়নার সামনে সাজতে বসেছে। কালো মেয়েটার মুখে এখন হাসির প্রশ্রান্তি। পরনের শাড়ি খুলে সে বেনারসিতে নিজেকে রাঙিয়ে তুলছে। তবে এই বেনারসির রং লাল নয়, এই বেনারসির রং ধপধপে সাদা। তার মধ্যে ছোট্ট ছোট্ট লাল রঙের ফুলে সোনালি জরির কাজ করা। খুব সুন্দর লাগবে এই বেনারসিটা পরলে। হ্যাঁ, হবু স্বামীও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে ওর দিকে। বৌমা, হেদিকে এসো, সর্বনাশ ঘটে গিয়েছে। বৌমা, সুনীল। মা, ও এসেছে, ও ফিরে এসেছে। নে, অনেকক্ষণ ধরে হলো, এবার শর্ত আয়নার সামনে আমি বসবো। কেন রে দিদি, সবসময় তুই আমাকে হিংসে করিস। আমি হিংসে করি? 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে রয়েছিস। বাড়ির বউটাও মনে হয় তোর মতো সাজবে না। বৌদি ভাইয়ের আর সেজেগুজে লাভ কি, মাত্র তো কয়েকটা ঘন্টা, তারপর তো দাদা ভাই। চুপ, খুব বার বেড়েছে না? বৌদি শুনতে পেলে ভীষণ কষ্ট পাবে। সুস্মিতা আয়নার সামনে সাজতে বসেছে। প্রায় 2 ঘন্টা ধরে সে মেকআপ ঠুসেই চলেছে মুখের মধ্যে। গায়ের রং টুকটুকে ফর্সা, দেখতেও বেশ চৌখস, চোখে নাকে চাকচিক্য আছে, উচ্চতা সামান্য একটু শর্ট, আর MA পাশ করা মেয়ে। ওর দিদি অর্পিতা, সেও পাশ করে বসে রয়েছে, চাকরির আশায় নয়, স্বপ্নের রাজপুত্রর আশায়। ওরা দুইজনই এসেছে আজকে সুনীলদার বউ ভাতে। এইটা ওর মামার বাড়ি। বেশ খানিকক্ষণ আগেই পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে গেছে সুনীলের বউকে। এরপর সুস্মিতা আর অর্পিতাকে যখন সাজাতে যাবে, তখন পার্লারের লোক নিজেরাই হিমশিম খেয়ে যায় ওদের ডিমান্ড পূর্ণ করতে করতে। শেষ পর্যন্ত সুনীলদা রাগ করে বলে, এই সর, তোদের সাজতে হবে না, দিদি আপনারা আসুন তো। হ্যাঁ, নিজের বউকে সাজিয়ে দিল আর আমাদেরকে তাড়িয়ে দিলি। খুব শোধ তুলবো দাঁড়া রাত্রেবেলা। সে না হয় তুলিস, তোরা তো এমনিই সুন্দরী, তোদের আবার মেকআপের কি দরকার? বলেই শ্রীময়ীর দিকে তাকায়। শ্রীময়ী সুনীলের বিবাহিতা স্ত্রী। শ্রীময়ীর গায়ের রংটা একটু চাপা, তবে মোটামুটি দেখতে। অনেকক্ষণ ধরে মেকআপ করার পর তবে মুখে একটা উজ্জ্বল ভাব এসেছে। মেকআপ আর্টিস্টরা যখন ওর সাথে মেকআপ করছিল তখন জিজ্ঞেস করেছিল, আপনি মুখে কিছু মাখেন না বৌদি? না গো, কিছু স্যুট করে না।
তার উপরে এই গরমে সারা মুখে ঘামাচি বেরিয়ে সুনীল দাঁড়িয়ে থেকে বলেছিল, বাপে দেয় নাকি যে মাখবে? কথাটা শ্রীময়ী খুব গায়ে লাগে, কিন্তু প্রতিবাদ করতে পারে না। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের একেবারে গরিব ঘরের মেয়ে শ্রীময়ী উঠে এসেছে একজন আর্মি অফিসারের বাড়িতে। হ্যাঁ, সুনীল পেশায় একজন আর্মি অফিসার। বিয়ে করবে বলেই সে ছুটি নিয়েছে মাত্র 3 মাসে। এরপরে সে আবার চলে যাবে তার কাজে। এই বউটাকে কোথায় রেখে যাবে? কার কাছে রেখে যাবে? কোথায় আবার? শ্বশুর বাড়ি। সুনীল বরাবরই বিশ্বাস করে অতিরিক্ত সুন্দরী মেয়েকে বিয়ে করা একেবারেই উচিত নয়। তারা সংসারী হয়তো হতে পারে, কিন্তু চরিত্র ঠিক রাখতে পারে না। একটু কম দেখতে শুনতে বউকে বিয়ে করে বাড়িতে রেখে যাওয়া মানে নিশ্চিন্ত, কোনো বন্ধু বান্ধবী পাতে নিতে পারবে না। তবে শ্রীময়ী কিন্তু শিক্ষিতা, সে MSc পাশ করা মেয়ে। চাকরির জন্যে হন্যে হয়ে বসেছিল বছর 2। এরপরই বাবা দিন মজুরি করতেন। এসে যখন বললেন, আমি আর পারছি না রে মা, এবার তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। তোর ঘাড়ের ওপরে দুটো দাদা রয়েছে, এইটা একটু ভাব। শ্রীময়ী বাবার প্রস্তাবটা মেনে নেয়। শ্রীময়ীর জীবনেও বোধহয় স্বপ্নের রাজপুত্র নামে কেউ একটা ছিল, তবে কোনোদিন প্রত্যক্ষ দৃষ্টিতে সে দেখতে পায়নি। এই বাড়িতে উঠে আসার পরে সবাই বেশ ভালোই ব্যবহার করছে। শ্বশুর শাশুড়ি, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, আর সুস্মিতা আর অর্পিতা, এই ননদ 2 জন বৌদি বৌদি করে মাথা খেয়ে নিচ্ছে শ্রীময়ীর। বাপের বাড়ি থেকে খুব একটা বেশি গয়নাগাটি শ্রীময়ীকে দিতে পারেনি, যা দেবার শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে। মোট কথা বলতে গেলে শ্বশুর শাশুড়ি নিজে যৌতুক দিয়ে বাঁকুড়াতে লোক খাইয়ে এই মেয়েকে তুলে নিয়ে এসেছেন নিজের বাড়ির বউ হিসাবে। শ্রীময়ী খুব ভালো করেই জানে ওর বর ওকে নিয়ে যাবে না, কারণ একজন আর্মি অফিসার কখনোই নির্দিষ্টভাবে কোথাও থাকতে পারে না। কখন কোন চাপ পড়ে, ডিউটির জন্যে এদিক ওদিক ছুটে যেতে হয়। সবটা মেনে নিয়েই শ্রীময়ী এই অফিসারকে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে ওর স্বপ্নের পুরুষ তো ছিল আরো অন্যরকম। নে সর সর সর, হায়নার সামনে থেকে সর, বলে সুনীল। অর্পিতা আর সুস্মিতাকে বলে, তোদেরকে কিন্তু এই নীল লেহেঙ্গাটায় খুব ভালো লাগছে। বিয়ে উপলক্ষে সুনীল যেহেতু ওদের মামাতো দাদা, তাই নিজে পছন্দ করে পোশাক আশাক কিনেছিল নিকটবর্তী আত্মীয় স্বজনদের জন্যে। তার মধ্যে সুস্মিতা আর অর্পিতাও পড়ে। 2 বোন প্রায় একই রকম, তবে গায়ের রঙের একটু পার্থক্য। 2 জনকেই দিয়েছে হালকা নীল রঙের লেহেঙ্গা, আর পছন্দ করা গয়না ওগুলো তো ওরা নিয়েই এসেছে। বউটিকেও দিয়েছে একটা নীল রঙের শাড়ি, তবে কালো গরনে ওই নীল রংটা বড্ড বেশি বেমানান। পার্লারের লোকরা যখন এসেছিল তখন বলেছিল, তুমি না এটার সঙ্গে হয় হলুদ ব্লাউজ ট্রাই করো, না হলে সাদা। একেবারে নীলের সঙ্গে নীল পরছো তো, তোমার গায়ের রঙের সঙ্গে কেমন যেন সেটা থাকছে, ভালো লাগছে না, লাইট খেলছে না। কথাটা বলেই পার্লারের সেই মেয়েটি চুপ হয়ে গিয়েছিল, যদিও কোনো কথার উত্তর দিতে পারেনি শ্রীময়ী। এই বাড়িতে আসার পর থেকে তার মুখটা সে বন্ধই রেখেছে। সে দেখছে কে তার সাথে ভালো ব্যবহার করছে আর কে খারাপ, কিন্তু যার সাথে গাঁট ছড়া সে বেঁধেছে সেই যদি এরকম মুখের ওপরে অপমান করে, তাহলে সে বাঁচবে কার সাথে? সময় মতো শ্রীময়ীকে নিচে নিয়ে যাওয়া হয়। সুস্মিতা অর্পিতা এসে নিয়ে যায়। এরা 2 জন যে এতটা শিক্ষিত সেটা ওদের ব্যবহারেই বোঝা যায়। প্রকৃত শিক্ষিত মানুষ কখনো অহংকারী হয় না, কথায় কথায় জ্ঞান ঝাড়ে না। বৌদি, তুমি এখানে বসো, একটা সেলফি তুলি। না ভাই, আমাকে সেলফি তুলিও না। এক তো মেকআপ আর্টিস্টের আমাকে মেকআপ করাতে গিয়ে নাজেহাল অবস্থা, তার উপরে তোমরা। থাট, কি যে বলছো, আমরা সবাই সুন্দর। এই দিদি বস তো। 3 জনে মিলে সেলফি তোলে। একটু একটু করে সময় এগিয়ে যায় আর আত্মীয় স্বজনেরা আসতে শুরু করে। হ্যাঁ, এক একজন এক এক রকম উপহার নিয়ে আসছে। শ্রীময়ী নিজে সেই উপহারগুলো হাতে নিয়ে সুস্মিতা আর অর্পিতাকে দিচ্ছে দায়িত্ব করে রেখে দিয়ে আসার জন্য। পাশে যখন উপহারের বোঝা হয়ে যাচ্ছে, তখন অর্পিতা আর সুস্মিতা 2 জনে মিলে 3 তলায় উঠে গিয়ে বৌদি ভাইয়ের ঘরে সেইগুলোকে রেখে দিয়ে আসছে। এই 2 জনকে বেশ ভরসা করা যায়,
কারণ বিয়ে করে আনার পর কাল রাত্রির দিন এই দুইজনই ওকে সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছিল। ওদের পেট থেকে অনেক কথা জানতে পেরেছে শ্রীময়ী। ওর স্বামী সুনীল নাকি একটি মেয়েকে ভালোবাসত। মেয়েটি খুব সুন্দরী ছিল দেখতে, আর নিজে আর্মি, ওই অত সুন্দর বউকে বাড়ি রেখে যাবে, রিস্ক আছে। তাই অসুন্দরের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চেয়েছিল সুনীল, বেঁধেছেও তাই। ওই জন্যই তো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে এসেছে মেয়েটাকে। যদিও পড়াশোনা করার জন্য নিত্য কলকাতায় যাতায়াত করত শ্রীময়ী, এত কিছু জানার প্রয়োজন বোধ করেনি সুনীল। সম্বন্ধ দেখে শুনে ওই পত্রপত্রিকায় অ্যাডের মাধ্যমে বিয়েটা পাকাপাকি খুব শিগগিরই হয়ে যায়। ধীরে ধীরে রাত বাড়তে থাকে, লোকজনের আনাগোনাও বাড়তে থাকে, এবং খাবারের জায়গার সেইখানেও লোকজন দেখাশোনা করা, খাওয়া দাওয়া সবকিছু এখানে বুফে সিস্টেম করা হয়েছে। বাপের জন্মে কোনোদিন নিজের পাড়ায় বা গ্রামে বুফে সিস্টেমের খাওয়া দেখেনি শ্রীময়ী, এই প্রথম দেখলো। যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে, আবার চেয়ার টেবিলে বসেও পড়ছে, বেশ ভালো লাগছে। অর্কেস্ট্রার আয়োজন করেছিল সুনীল, যাকে বলে এলাহি ব্যাপার। হ্যাঁ, আর্মি অফিসারের মধ্যে প্রচুর বন্ধুরা এসেছে, প্রচুর বন্ধু। এক একজন এক এক রকম গিফট দিচ্ছে, ভুরি ভুরি গিফট। আর প্রত্যেকেই কেউ এসি, কেউ বা এয়ার কুলার, কেউ বা রূপোর লক্ষ্মী গণেশ, কেউ আবার তার থেকেও দামি কোনো গিফট। হয়তো এতটাই সুন্দর পরিপাটি বাক্সের মধ্যে করা, যেটা খুলে দেখতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। হঠাৎ করে স্টেজের মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায়। শ্রীময়ী বসে রয়েছে, বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে ছুটতে গিয়ে ওই বাঁকুড়ার প্রত্যন্ত বাড়িটার মধ্যে চলে যেতে। বাবা মা দুই ভাই, এত রাত হয়ে গেল, ওরা কেউ এসে পৌঁছায়নি। অনেকটা পথ তো, তার উপরে ট্রেনে করে আসবে। যদিও শ্বশুরমশাই বারবার বলছিলেন ওনাদের স্পেশাল গাড়িটা সরাসরি বাঁকুড়ায় চলে যাবে ওদেরকে নিয়ে আসার জন্য। শ্রীময়ী প্রত্যাখ্যান করে দিয়েছে, বলেছে নিজের মেয়েকে যদি দেখতে ইচ্ছে করে নিজেরা ট্রেনে করেই যাবা। ওইভাবে গাড়ি করে নিজেদের এলাহি ব্যাপার দেখিয়ে আসার কি আছে বাবা? তুমি মাটির সঙ্গে লেগে রয়েছ, মাটির মানুষ, ওই মাটিতেই পা দিয়ে থাকো, উচ্চর দিকে ওঠার আশা করো না। কথাটা অনেক কষ্টে বলেছিল শ্রীময়ী, কারণ সুনীলের সাথে কথাবার্তায় ও বুঝতে পেরেছিল কোনো না কোনো দিন সুনীল হয়তো ওকে খোটা দিলেও দিতে পারে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমাদের এখানে উপস্থিত হয়েছে আমার এক কাছের বন্ধু, হ্যাঁ অঙ্কুর। সে ভুল করে সেনাবাহিনীতে জয়েন করে ফেলেছে। সে খুব ভালো একজন ডান্সার, হ্যাঁ দারুণ নাচ করে। তাই আমার বন্ধু আমাকে আমার রিসেপশন উপলক্ষে এই গিফটটা দেবে, এটা আমি বায়না করেছিলাম। যদিও সে আমার কথা শোনেনি, সে আমার স্ত্রীর জন্য একটা রিং নিয়ে এসেছে সোনার। হ্যাঁ, গিফট এখনো দিতে পারেনি, কারণ অঙ্কুর নিজেই আমার প্রস্তাব শুনে লজ্জায় আমার ঘরে গিয়ে বসে রয়েছে। মাইকের এই অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই ওর কর্ণগহ্বরে প্রবেশ করেছে। সুতরাং অঙ্কুর, প্লিজ আমাকে এইভাবে সবার সামনে অপদস্থ করিস না বন্ধু। আয়, তো নাচ আজকে দেখি, পাগল করা নাচ করিস, আয়। সমস্ত বন্ধুরা মিলে চেয়ার আপ করে ওঠে, সবাই হাত তালি দিয়ে অঙ্কুর অঙ্কুর বলতে থাকে। সুতরাং অঙ্কুরকে ওপর থেকে নেমে আসতেই হয়। শ্রীময়ীর নজরও খুঁজছে এই অঙ্কুর নামে ছেলেটিকে। যখন আলো আঁধারির মধ্যে ছেলেটি এসে দাঁড়ায়, তখন ওর সাদা রঙের টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, বুট আর রিস্ট ওয়াচ, আর সেই পেটাই মারা চেহারা। গায়ের রংটা যদিও শ্রীময়ীর মতোই শ্যামলা, তবুও ছেলেটিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে শ্রীময়ী। স্বপ্নের পুরুষের মতো তো মিলে যাচ্ছে এর চেহারা। শ্রীময়ী সবসময় পুরুষ মানুষের গোঁফ পছন্দ করে, কিন্তু সুনীল মাকন্দা, তার গোঁফ নেই। আর এই ছেলেটিকে দেখো, মোটা গোঁফ, ঠিক সিংহামের মতো। পুলিশ অফিসাররা যদি একটু সিংহাম কাটিং না হয় তাহলে ভালো লাগে না দেখতে। এদের পোশাকে, মানে ওই পুলিশের পোশাক বা আর্মি পোশাক, যেটা পরলে বুকের ভেতরে ঢিপ 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 শুরুই না হয়, তাহলে সেই পোশাক পরারই বা কি মানে? মনে মনে চিন্তা করে শ্রীময়ী। ছেলেটি দাঁত বের করে হাসছে। আরে, দাঁতগুলোও তো শ্রীময়ীর মতোই। শ্রীময়ী হাসলে ওর দুটো গজাল দাঁত অসম্ভব বিচ্ছিরিভাবে বাইরে বেরিয়ে থাকে। মাঝে মাঝে আয়নার সামনে হেসে শ্রীময়ী নিজেকে দেখার চেষ্টা করে। লোকজনের সামনে প্রাণ খুলে হাসতে পারে না, কারণ হাসতে গেলেই ওর ভয়ঙ্কর মার্কা মারা দাঁত দুটো বাইরে বেরিয়ে আসে।
ঠিক যেন কুকুরের দাঁত। এই ছেলেটিও তো তাই, বাকি সব সমান, কিন্তু দাঁত দুটো বাহ, শ্রীময়ীর সাথে মিলে গেছে দাঁতে দাঁতেও। তবে পৃথিবীতে মানুষ যাকে খুব কাছে পেতে চায় তাকে বোধহয় পায় না। স্বপ্নের পুরুষের মধ্যে 100% সবকিছু কিছুতেই ভগবান দেয় না, কিছু একটাতে তো কমতি রাখতেই হবে, না হলে ভগবানকে মানুষ ডাকবে কেন যদি সবকিছুই পেয়ে যায়। বলতে বলতে স্টেজের উপরে অঙ্কুর উঠে আসে, মিউজিক স্টার্ট হয় এবং দুর্ধর্ষ ডান্স শুরু করে ও। একে একে সবাই হাততালি দেয়, অনেকে তো মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। সুস্মিতা আর অর্পিতা দুইজনের অবস্থা দেখার মতো, পারলি ওখানেই অজ্ঞান হয়ে যায় আর প্রেমে পড়ে যায় অঙ্কুরের। এ ঠিক ভুল করেই ওই আর্মিতে জয়েন করেছে, বোধহয় পরিবারের চাপে পড়ে, না হলে 100% এই ছেলে নায়কই হতো। এত সুন্দর চেহারা, ইস, যদি এখানে কোনো ফিল্ম ডিরেক্টর থাকতো তাহলে একে ঠিক সাইন করে নিত কোনো ফিল্মের ক্ষেত্রে। অনেকক্ষণ দুর্ধর্ষ ডান্স করার পর ঘেমে নিয়ে একসা অঙ্কুর সামনে এগিয়ে আসে শ্রীময়ীর, বলে, বৌদি কিভাবে আমাকে নাজেহাল করলো দেখেছো? মানে? আরে তুই কেমন বন্ধু বলতো, এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছিস, আমার সঙ্গে পরিচয় করালি না, তার আগে আমাকে দিয়ে নাচ করালি। হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়ে দি, আমার স্ত্রী শ্রীময়ী সেন। নমস্কার, বলে সে। কে কি রে, ওর জন্য এরকম নীল রঙের লেহেঙ্গা কেন কিনেছিস? ওর জন্য কিনতে হতো তোকে হোয়াইট কালারের কম্বিনেশনের কিছু, দারুণ লাগতো গায়ে। এই কালার সম্পর্কে তোর কোনো জ্ঞানই নেই, না হলে অলিভ কালারের কিনতে পারতি, তার মধ্যে একটু ব্ল্যাক কাজ থাকবে, অথবা ব্রাউন কালারের কিনতে পারতি, তবে তো মানায় নাকি? আর না হলে একদম লাইট কালার কিনতে পারতি। এমন একটা ক্যাটকাটে নীল রং কিনেছিস মনে হচ্ছে গাইয়া ভূত পড়ে আছে। ও তো গাইয়া ভূতই। মানে মানে ও তো গ্রাম থেকেই উঠে এসেছে, বাঁকুড়ার। ও আই এম সো সরি, আমি আসলে না বুঝেই। ইটস ওকে, আমি গাইয়া তো, তাই আপনার বন্ধুকে বিয়ে করেছি, না হলে হ্যাঁ আমি বুঝতে পারিনি। আমি সত্যি গাইয়া বলে কেন গ্রামের মানুষগুলোকে অপমান করেন আপনারা? তাদের বুঝি রুচি বোধ নেই? আমার তো মনে হয় তারা আপনাদের মতো শহরের মানুষের থেকে আদর আপ্যায়নটা বেশি ভালো করতে পারে। আপনাদের বাড়িতে না বলে কেউ এলে আপনারা অসহ্য প্রকাশ করেন, কিন্তু গ্রামের বাড়িতে হরদম যাতায়াত করছে মানুষ, এর বাড়ি ওর বাড়ি, কারো বাড়িতে গেলেই না ওই দুমুঠো ভাতের জন্য আমরা মুখ কালো করি না। আহ শ্রীময়ী, তুমি এইভাবে আমার বন্ধুকে অপমান করতে পারো না। আমি অপমান কোথায় করলাম? উনি যে আমাকে কতগুলো কথা শোনালেন, সেই বেলায় তুমি ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা পুরো ভুলে যাও। বৌদি, তোমার সঙ্গে একটা সেলফি তুলি। না না, আমার সঙ্গে সেলফি তুলবেন না প্লিজ। আপনি কিসের? আরে সুনীল আমার জিগরি দোস্ত, কদিন পর তো আবার জয়েন করছে, ততদিন কিন্তু আমি আসবো তোমার সাথে গল্প করতে। কেমন বৌদি? হাই হ্যান্ডসাম। এটাকে? আরে আমার বোন। সুনীল আমাদের মামাতো দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। বাহ, বৌদির সাথে হ্যান্ডশেক, আমাদের সঙ্গে নমস্কার। বৌদি বিবাহিত বলে নাকি বিবাহিত মেয়েদের সঙ্গে লাইন মারা বেশি সুবিধাজনক? দেখুন মিস, আপনার নাম আমি জানি না, তবে সুনীলের বউকে কখনো আমি সেই নজরে দেখিনি। দেখেননি তো দেখবেন, এদিকে আসুন তো, বলে সুস্মিতা ওর হাতটা ধরে নিয়ে যায়। এক মিনিট একটা সেলফি তুলে নি। শ্রীময়ীর সঙ্গে সেলফি তোলেই অঙ্কুর। আশেপাশে কিন্তু কেউ নেই, ওরা দুইজন। শ্রীময়ীর মুখে কিছুতেই হাসি ফোটে না। প্রথমে এসেই এমন অপমান হবে ছেলেটার কাছ থেকে? না, স্বপ্নের পুরুষ এরকম অপমান করতে পারে না অন্তত। সুস্মিতা অর্পিতা দুইজনেই ধরে নিয়ে যায় তারপরে অঙ্কুরকে। যেইভাবে সুস্মিতা আর অর্পিতা ওর গায়ে ঢলছে দেখে মনে হচ্ছে কদিন পরে একটা বিয়ের ডেট আছে, তাতে দুই বোনই একই বরকে। বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে। কোন ক্লাসে পড়ো? আমি এমএ কমপ্লিট করেছি। আমিও বছর 3 আগে। চাকরির জন্য ঘুরছি না, আমার রাজকুমারের জন্য খুঁজছি। রাজকুমার? কে রাজকুমার? আরে ও স্বপ্ন দেখে পক্ষীরাজের ঘোড়ায় চেপে কেউ ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দ্যাট ওসব সত্যি হয় নাকি? পক্ষীরাজও তো কল্পনা। আরে না না, কল্পনা না, নিশ্চয়ই বাস্তব হয়। আর এবার বোধহয় ফুলফিল হবে। মানে ঠিক বুঝতে পারলাম না। তুমি কিছুই বোঝো না। সুস্মিতা ঘরে চলে যায়। অর্পিতা বলে, এই দিদি, আমার পছন্দের জিনিসে তুই হাত দিতে পারিস না, সবসময় তুই আমার জিনিসের উপর লোভ দেখাস, এটা কিন্তু একদম ভালো হবে না দিদি। বলে দুই বোনে চুল ছেঁড়াছেড়ি মারামারি শুরু করে। একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি হয়। অঙ্কুর বুঝতে পারে বিষয়টা ওকে নিয়েই হচ্ছে। এদিকে শ্রীময়ী একা বসে
আশেপাশে কেউ নেই। রাত বাড়ছে, একে একে সবাই চলে যাচ্ছে। ফটোগ্রাফাররা কিছুক্ষণ আগে ওদের দুইজনের কয়েকটা ছবি তুলেছিল, কিন্তু সুনীল যেরকম বিহেভ করছে শ্রীময়ীর সাথে, তাতে শ্রীময়ী নিজে আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে সুনীলের সঙ্গে। যদি ফটোগ্রাফার বলে স্ত্রীর কোমরটা একটু জড়িয়ে ধরুন, যদি বলে ওর কাঁধে হাত রাখুন, যদি বলে আপনার ঠোঁটটা ও নাকের খুব কাছে এনে রাখুন, কপালে কপালটা ঠেকান, তাহলেও যেন শরীরের মধ্যে জ্বালা ধরে যাচ্ছে সুনীলের। থাক না ভাই, আর তুলতে হবে না, অনেক ছবি তুলেছেন, বলে দিয়েছিল শ্রীময়ী। খাবার খেতে বসবে, অনেক রাত হয়ে গিয়েছে। অঙ্কুরেরও খিদে পেয়েছে। ওদিকে সুস্মিতা আর অর্পিতাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে গেছে সুনীলের বাবা মা। ওরা দুই বোনই এসেছে, বাবা মা আসেনি। কি শুরু করেছিস তোরা? দেখো না, ছোটবেলা থেকে যেগুলোকে আমি পছন্দ করি সেগুলোই ওর চাই, বলে সুস্মিতা। অর্পিতা বলে, এবার নিজেরটা বল, যাকে আমি পছন্দ করি তুই যে সেখানে হাত বাড়াস। দেখেছো দেখেছো মামি? আহা, তোরা ছেলে মানুষই রয়ে গেলি। পিঠে পিঠে ভাই বোনের এক জ্বালা, বুঝলি তো? চল চল, ঘরে যা ঘরে যা, ঘরে কি বস। যাই, মেয়েটাকে এবার খেতে দিতে হবে। রাত তো কম হলো না, ভুলে গেলি নাকি তোর দাদার আর বৌদির আজকে ফুল সজ্জা? কটা বাজে হুঁশ আছে? কটা? একটা। কি বলছো? হ্যাঁ, মেয়েটা এখনো খায়নি। আমরা তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসি। যা, চেঞ্জ করে আয়, তারপরে সবাই মিলে মণ্ডপে বসে খেয়ে নে। আপনি এখনো খাননি? গিয়ে বলে অঙ্কুর। না, এখনো সেই সুযোগ হয়নি। খিদে পেয়েছে? পেয়েছে তো অবশ্যই। অঙ্কুর ছুটতে যায়। স্টার্টারের কিছু পকোড়া রয়েছে আর সস বুফে থেকে নিয়ে এসে ওর সামনে ধরে বলে, সত্যি কিছু খাননি? কিচ্ছু না, সন্ধ্যা থেকে পার্লারের লোক সাজিয়ে চলে গেল। আমি কিছু খেয়েছি কিনা সেই খোঁজটা কেউ নেয়নি। শুনিল না? না। জানেন তো, আমার মনে হচ্ছে আপনার বন্ধুর প্রথম থেকেই আমাকে পছন্দ না, কেমন যেন এড়িয়ে এড়িয়ে থাকে। আমি যদি আগে জানতাম তাহলে ওর সঙ্গে মণ্ডপে বসে গাছ ছড়া বাঁধতামই না। তাই কি করে বুঝলেন? বোঝা যায়, নতুন স্ত্রীর আশেপাশে থাকতে স্বামীরা আকুপাকু করে। আপনার বন্ধুকে দেখুন, বলে দেখায় শ্রীময়ী। সত্যি তো, সুনীল রীতিমতো অন্য বন্ধুদের সাথে গল্প গুজব করতে ব্যস্ত। সে বসে বসে পাকোড়া খাচ্ছে, সে শ্যাম্পেন খাচ্ছে, আর সে বারের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর যেখানে ককটেল দেওয়া হচ্ছে, তবুও স্ত্রীর কাছে এসে খুনসুটির গল্প করছে না। আজকে যে ফুলসজ্জা, বোঝাই যাচ্ছে না। যদিও শ্রীময়ীর বিয়ের সময় বিষয়টাতে খুব গায়ে কাঁটা দিয়েছিল, হ্যাঁ এখন সবটাতেই কেমন যেন ঝিম মারা অবস্থা। আপনি বসুন, আমি যাই খাবারের দিকটা। না না, আমার খিদে মরে গেছে, এখন আর খাওয়ার ইচ্ছেও নেই। এমন করলে কিন্তু বৌদি আমি খুব রাগ করব, বলে অঙ্কুর। হাঁ করুন, হাঁ করুন, বলে খাইয়ে দেয়। এ কি, আপনি এখানে? সুস্মিতা বলে। হ্যাঁ, আপনার বৌদিরা একেবারে যে কিছু খায়নি সেটা খোঁজ রাখতে পারেননি? বৌদি তুমি কিছু খাওনি? না, সেই খোঁজ তোমরা নিয়েছিলে সন্ধ্যে থেকে। ইস, এত বড় ভুল করলাম। চলো খেয়ে নি, তোমাদের দাদাও আসছে। বুফের কাছে গিয়ে পছন্দ মতো খাবার তুলে নেয় ওরা। তবে খিদে একেবারেই মরে গিয়েছে শ্রীময়ীর। সুনীলের সেই দিকে লক্ষ্য নেই, সে রীতিমতো বিরিয়ানি তুলে ইচ্ছা মতো সাঁটাচ্ছে। অঙ্কুর বলে, হ্যাঁ রে, রাত হয়ে গেছে, বেশি বিরিয়ানি খাস না, হালকা কিছু খা। আরে দূর, বিরিয়ানি আমার কত প্রিয়, কতগুলো টাকা খরচ করে গ্রামের একটা মেয়েকে বিয়ে করে এনেছি, সুতরাং এমন করে কেন বলছিস? তুই তো বিয়ে করে ফেলেছিস, এরপরে তো ওকে অপমান করার? আরে কিসের অপমান? আমি অপমান কোথায় করলাম? বলছি গ্রামের মেয়েকে বিয়ে করেছি, তাই টাকাটাকে ওঠাতে হবে না, তাই বলে এত রাতে এইসব খেয়ে দেখিস তোর পেট ফাঁপবে। তার উপরে আমাদের নেই অভ্যাস এত রিচ খাওয়ার। বারণ করেছিল অঙ্কুর, সুনীল শোনেনি। রাত্রেবেলা যথারীতি সমস্ত কাজকর্ম মিটিয়ে যখন ওরা শুতে আসে তখন বাজে ভোর 3টে। অঙ্কুর চলে গিয়েছে তার স্কুটি নিয়ে। যাওয়ার সময় সুস্মিতা আর অর্পিতা পারলে ওর সঙ্গেই চলে যায়। অনেক কষ্টে নিজেকে সামলেছে ওরা। দাদা আর বৌদিকে ঘরে ঢোকানোর আগে ওরা 25,000 টাকা দাবি করে, না হলে ঘরে ঢুকতে দেবে না। শুধু অর্পিতা সুস্মিতা না, আরো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বেশিরভাগই বৌদি সম্পর্কীয়। প্রত্যেককে 10,000 টাকা দিয়ে ঘরে ঢুকেছে সুনীল। শুধু বলেছে, হ্যাঁ কি করিস,
হতো এখানকার মেয়ে তাহলে না হয় 25,000 টাকা মানায়, 10এই মিটিয়ে নে। এমন করে কেন বলছিস দাদা? ঠিকই বলছি, 10এ কাজ সার, না হলে বাবা আমি 1 পয়সাও আর দেবো না। ঠিক আছে, নেই মামার চেয়ে কানা মামা অনেক বেটার, তুই 10ই দে বলে ওরা মেনে নিয়েছিল। ঘরে ঢোকার পরে সুনীল নিজের পাজামা পাঞ্জাবিটা চেঞ্জ করে, ওয়াশরুম থেকে আসে এবং একটা সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরে আসে। আর ঘুমিয়ে কি হবে, ঘড়িতে কটা বাজে দেখেছো? 3:20। কতক্ষণ আর ঘুমোবো? তারপরে সকালবেলা আবার কত কাজ। কি কাজ? ওই কি সব নিয়ম টিয়ম আছে, ওই চালের থেকে জল পড়বে, হ্যান হবে ত্যান হবে, যত সব মানে অশিক্ষিতের মতো কাজ। এই তুমি শুয়ে পড়ো। হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটা। শুয়ে পড়বো? হ্যাঁ, খানিকক্ষণ রেস্ট নিয়ে নাও, সে তো বিয়ের দিন থেকে চলছে ঝামেলা। কাল রাত্রিতেও ভালো করে ঘুমোতে পারোনি, কাক ভরে ঘুম থেকে উঠতে হয়েছে। যাক, ভালো লাগে শ্রীময়ীর। লোকটা তাহলে কেয়ারিং আছে অবশ্যই। মেয়েরা সবসময় কেয়ারিং হাজবেন্ড পছন্দ করে। যদিও স্বপ্নের রাজপুত্রর সাথে মিলছে না, তবুও বলা যায় না, ধীরে ধীরে মিলে যেতেও তো পারে। গায়ে কাঁটা দিয়ে ওঠে শ্রীময়ীর। গয়নাগাটি খুলছিল, এমন সময় গলার নেকলেসটা খুলতে গিয়ে পরে সে বিপাকে। কিছুতেই খুলতে পারছে না। একটু এটা খুলে দাও না। হ্যাঁ, কি? এই নেকলেসটা। ও আচ্ছা আচ্ছা, এসো। শ্রীময়ীর ঘাড়ের কাছে হাত নিয়ে নেকলেসটা যখন খুলছে সুনীল, তখন অজানা একটা স্পর্শে সমস্ত শরীরটা কাঁটা দিয়ে ওঠে শ্রীময়ীর। কানের দুল, নেকলেস, হাতের চুড়ি সবকিছু খুলে ওয়াশরুমে যায় সে, আর বেরিয়ে আসে একটা অফ হোয়াইট শাড়ি পরে আসে, তাতে ছোট্ট ছোট্ট লাল রঙের ফুল রয়েছে। বাহ, তোমাকে বেশ ভালো লাগছে। তোমার মাথার চুল এত বড় বড় দেখিনি তো। দেখার প্রয়োজন বোধ হয়েছে তোমার? একবারই তো দেখতে গেলে, আর দেখেই তো বিয়ে করে নিলে। হ্যাঁ, সময় নেই বুঝলে, মাত্র 3 মাস ছুটি, এর মধ্যে সব করতে হবে। ও, তুমি আমাকে বিয়ে করে খুশি নাও? এই প্রথম জিজ্ঞেস করে সুনীল শ্রীময়ীকে। শ্রীময়ীর ভালো লাগে। কেন, তোমায় কে বলল? আমাকে অঙ্কুর বলল। আমি নাকি তোমার প্রতি কেয়ার করছি না, সব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছি। দেখো শ্রীময়ী, আমাদের জীবনটা সবসময় বদ্ধ জীবন। আমরা যেখানে থেকে কাজ করি সেইখানে থেকে একদণ্ডও থাকার চিন্তা তোমরা করতে পারবে না, বুঝলে? তাই যখন আলোর মধ্যে আসি তখন অনেক কিছু করতে ইচ্ছে করে, উড়তে ইচ্ছে করে আকাশে, ঘুরতে যেতে ইচ্ছে করে, বন্ধুদের সঙ্গে অবাধ সময় কাটাতে ইচ্ছে করে, কথার শেষ হয় না। সেই কারণেই কথা বলার জন্যে তো আমি আছি, আমার সাথে বলো, বলে শ্রীময়ী। সুনীল তাকিয়ে থাকে ওর দিকে। এই মুহূর্তে শ্রীময়ীকে বেশ সুন্দর লাগছে। লাল ব্লাউজ, অফ হোয়াইট শাড়ি, তাতে ছোট্ট ছোট্ট সাদা ফুল, গায়ে কোনো গয়নাগাটির লেশ মাত্র নেই, হাতে শাখা পলা আর আয়স্থিটা পরা, পায়ে আলতা, কপালে টকটকে লাল টিপ আর সিথি ভরা সিঁদুর। মাথার চুলটা সামনে এগিয়ে নিয়ে এসেছে সে। আমাদের একটু সময় লাগবে, হট করে বিয়ে তো, তার উপরে তোমাকে সবকিছু বলি আমি সম্পর্ক শুরু করতে চাই। আমার একটি প্রেমিকা ছিল। জানি। কে বলেছে? আমাকে অঙ্কুর বাবু বলল। সে নাকি খুব সুন্দরী। তুমি নাকি সবসময় টেনশনে ভুগতে, সুন্দরী মেয়েকে বিয়ে করলে যদি কেউ বউ নিয়ে পালায়, তার উপরে তুমি আর্মি, তাই না? তোমাকে এরম করে বলেছে? হ্যাঁ, ওদের সাথে আড্ডা মেরে কথাটা বলেছিলাম, কিন্তু ভালোবাসা থাকলে কোনোদিনই ছাড়াছাড়ি করাটা সম্ভব না। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমাদের মধ্যে সম্পর্কটা আগে তৈরি হোক, একটা ভালো বন্ডিং তৈরি হোক, তারপর না হয়। কিন্তু 3 মাসে কি বন্ডিং তৈরি হবে সেটা একটু বলতে পারো? 3 মাস ছুটি নিয়ে এসেছো, 1 মাস তো দেখাশোনা করতে করতে বিয়ের কেনাকাটা করে ডেট ঠিক করতেই কেটে গেল, আর পড়ে রয়েছে 2 মাস। কেন হবে না? শোনো, 3 দিন পরে আমরা হানিমুনে যাচ্ছি। কোথায়? সিঙ্গাপুর। তাই? আমার বহুদিনের স্বপ্ন সিঙ্গাপুর যাওয়া। সেইখানে গিয়ে তোমাকে না হয় আমি আরো একটু চিনব। লজ্জা পেয়ে যায় শ্রীময়ী, বলে এসো, কাছে এসো। সুনীল, সে তখন ভয়ে কাঁপতে হবে না, কাছে এসো। আস্তে আস্তে এগিয়ে যায় শ্রীময়ী। সুনীল ওকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, কপালে আলতো করে একটা স্পর্শ দিয়ে বলে, আজ এইটুকুই থাক, আগে সম্পর্কটা
ভালোভাবে তৈরি হোক, তারপর না হয়। লজ্জা পেয়ে যায় শ্রীময়ী। তারপর স্বামীর বুকে পরম নিশ্চিন্তে মাথা রেখে যখন ঘুমোতে যায়, তখন ঘড়ির কাঁটায় 3:40 বাজে। এখন আর লাইট অফ করা দরকার নেই, জানলা দিয়ে কিছুক্ষণ পরে এমনিই ভোর গেল ফুটবে। তবুও আমার আবার অন্ধকার ছাড়া ঘুম আসে না। কিন্তু আমার সবকিছু লাইটে দেখার অভ্যেস, মাথায় রেখো। আবার লজ্জা পেয়ে যায় শ্রীময়ী, বলে, তুমি তো বড্ড অসভ্য লোক। আর্মিরা বুঝে এরম অসভ্য হয় কেন? আর্মিরা মানুষ না নাকি? তাদের সেক্স নেই? থাট, বলে শ্রীময়ী। চোখটা লেগে গিয়েছিল। বালিশ আর কোল বালিশ ছাড়া আরও একটা জিনিসে পরম শান্তি পাওয়া যায়, সেটা হলো স্বামীর বুকে মাথা রেখে। গায়ে পা তুলতে ভয় পাচ্ছিল। সুনীল বলল, আরে পা তোলো না, আমার কোনো ব্যাপার না। কিন্তু তোমার যদি, আরে কিছু হবে না, একেই তুমি খুব একটা ভারী না, আমার কোল বালিশের থেকেও হালকা, তাই বুঝি? বলে ধপাং করে যখন পাটা রাখে, তখন সুনীল বলে, আরে এক্ষুনি তো আন্ডা ফেটে যাচ্ছিল, পরে তো বাপই হতে পারবো না কোনোদিন। আবার লজ্জা পেয়ে যায় শ্রীময়ী। সারা শরীরটা কাঁটা দিয়ে উঠছে ওর। প্রথম কোনো পুরুষকে জড়িয়ে ধরেছে। এতদিন হয় মাকে, না হয় কোল বালিশটাই ছিল সম্বল। এখন মনে হচ্ছে এই জ্যান্ত কোল বালিশ ছাড়া তো ঘুমই আসবে না। আঁকড়ে ধরে শুয়ে থাকে সুনীল ওকে, তবে কিচ্ছু করে না। শুধু একটাই কথা, সম্পর্কটা আর একটু ভালো হোক, একটু স্বাভাবিক হোক, তারপরে না হয় ভবিষ্যতের চিন্তা করা যাবে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে বেজে যায় 7টা। নতুন বউ বাড়িতে এসে কোথায় 7 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে উঠোন লেপা পোছা করবে তা না, এদিকে ঘুমোচ্ছে। এখন উঠছো কেন? আটু শো। আরে না না, 7টা বেজে গেছে তো। কতদিন পরে ছুটিতে বাড়ি এসেছি, কোথায় 8টা-9টা অব্দি ঘুমাবো? তুমি ঘুমো ভাই, আমি উঠি, না হলে মা আমাকে খারাপ ভাববে। কেন? মা বলে দিয়েছিল ভোর 6টার মধ্যে উঠে পড়তে। উঠে স্নান করে অন্য শাড়ি বদলে সিঁদুর পরে ঠাকুর ঘরে গিয়ে বসতে। কথা শেষ হওয়ার আগেই ঠাকুর ঘরের ঘন্টা বেজে ওঠে। শ্রীময়ী ধচমচিয়ে উঠে বসে। কপালের সিঁদুরটা লেপটে গিয়েছে। এ কি, সিঁদুর লেপটালো কি করে? আমি তো কিছুই করলাম না। তুমি না, আয়নায় নিজের মুখটা একটু দেখো। আমি বুকে মাথা দিয়ে শুয়েছি, তোমার স্যান্ডো গেঞ্জিতে সিঁদুর লেগেছে। সিঁদুরটা পরে তো আমারও অভ্যাস নেই, এটাও তো আমাকে অভ্যেস করতে হবে। শ্রীময়ীর হাতটা জাপটে ধরে সুনীল, বলে, আমার আগের বিহেভের জন্য আমি ক্ষমা চাইছি। তোমাকে খুব ছোট করেছি, বন্ধু বান্ধবের সামনে, বোনেদের সামনে গাইয়া বলেছি। কিন্তু ভুলে গিয়েছিলাম যে মন্ত্র পড়ে তোমাকে বিয়ে করেছি। 7 জন্মের জন্যে তুমি আমার। তুমি আমাকে পেয়ে খুশি নাও? এখনো তো খুশি, বাকি খুশিটা, বন্ডিংটা তৈরি হোক, তারপর না হয়। তুমি কিন্তু ভীষণ অসভ্য, বলে শ্রীময়ী খাট থেকে নেমে যায়। সুটকেস থেকে বার করে একটা হলুদ রঙের শাড়ি। এটা পরবো দেখি। না না, এটা পরো না, ভাল লাগবে না। কেন? আরে গায়ের রংটা, ওফ, সরি 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 সরি। না না, কালো মানুষকে বিয়ের পরে এই কাঁঠালি চাপা রঙের শাড়িতে ভালো লাগে, তুমি দেখো। বাথরুম থেকে যখন শাড়ি পরে বেরিয়ে আসে মেয়েটা, তখন সুনীল সত্যিই হাঁ করে তাকিয়ে থাকে। মনে মনে সুনীল ভাবে, অমৃতার সঙ্গে সম্পর্কটা টিকে রেখেছিল বহুদিন, ভাগ্যিস অমৃতাকে বিয়ে করেনি। এ তো অসুন্দরেও সুন্দরের ছাপ, আর অমৃতা একটি সুন্দরের ঢিপি। আর অতিরিক্ত সুন্দর মানেই অত্যাধিক আত্ম অহংকার। যেই মেয়ে একটু কম সুন্দর, যেই মেয়ের গায়ের রং একটু শ্যামলা, তারা বোধহয় একটু বেশি মনোহারিণী হয়। এত দেরি করলে কেন বৌমা? বললেন শাশুড়ি মা। পাশেই বসেছিল সুস্মিতা, অর্পিতা আর শ্বশুর মশাই আর অন্যান্য বৌদিরা। ও মাসি, কি বলো? দেরি করবে না? শুলোই তো বোধহয় 4টে, তাই না বোন? আর তারপরে ভাই বুঝি ওকে ঘুমাতে দিয়েছে। ঠাট, বয়স্ক লোকের সামনে এরম কেউ বলে? বললেন শাশুড়ি মা। তা তুমি বা বোকার মতো কেন কথা বলছো কাকি? সরো সরো, তোমাকে আর কিছু করতে হবে না, যা কিছু করার আমরা করছি ওর সাথে। ঘরে তখন পুজো দেওয়া হয়ে গিয়েছে। পুরোহিত মশাই এসেছিলেন, একটু সিঁদুর দিয়ে গেছেন ওকে। বলেছেন, এইটা সব সময় সঙ্গে রাখবে, এর ভেতরে একটা 16 আনা দেওয়া আছে। যখনই সিঁদুর বাড়ন্ত হবে তখনই ওই 16 আনা রেখে সিঁদুর কৌটোটায় ভরে রাখবে, বুঝলে? নমস্কার করো, নমস্কার করো, আমাদের কুল পুরোহিত। ইনি কিন্তু তোমাদের দেখেছিলেন, ওই কুষ্ঠি, আর ইনি বলেছিলেন তোমরা রাজ্যটোক।
শত জন্ম আর 100 বছর তোমরা নাকি বিবাহিত জীবন কাটাতে পারবে। সাষ্টাঙ্গে প্রণাম করে শ্রীময়ী। সুস্মিতা আর অর্পিতা ওর কানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, বৌদি আমাদের কুষ্ঠটাকে দেখতে বলো না, আর অঙ্কুর বাবুর মানে কার সাথে যায়, আমার সাথে নাকি ওর সাথে। ধ্যাৎ, বাজে কথা একদম বলবি না, বলে সুস্মিতা। না বৌদি, আমারটাই দেখতে বলবে, কারণ ও শুধু আমার আমার স্বপ্নের। হয়েছে হয়েছে, স্বপ্ন স্বপ্ন করে কাজ নেই। বৌদিকে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাও। বৌমা আজকে পায়েস তৈরি করবে, সবাই খাবে। আর হ্যাঁ, বিমলাকে বলে দাও প্রত্যেকের জন্যে লুচি তরকারি বেশ টেস্ট করে বানাতে। বিমলা এই বাড়ির কাজের মেয়ে, বছর 16 বাচ্চা একটি মেয়ে, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেটে খায়। এসেই জানতে পেরেছে শ্রীময়ী। সে বলল, বিমলার সঙ্গে আমিও একটু কাজ করি না। না না বৌমা, তুমি এখন কেন কাজ করবে? ওই পায়েসটুকু সুস্মিতা অর্পিতার সঙ্গে যাচ্ছে, ওদের সঙ্গে করো। এ কি রাখি, তুই হাঁ করে কি দেখছিস? যা। বাহ কাকি, তোমার বৌমাকে তো রতনচুরটা খুব সুন্দর দিয়েছ। শুধু রতনচুর, হাতের বালাটা দেখ, এটা আমার শাশুড়ির বালা। এ কি বৌমা, গলায় হার পরনি? না মানে কালকে পড়েছিলাম, তারপরে খুলতে গিয়ে আপনার ছেলেকে বলতে হলো। লজ্জা পেয়ে গেল সে। খোকাকে দিয়ে হার খুলিয়েছ? সেই হার খোকার হাতে কেন পড়ে আসনি? যাও 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 যাও, ঘরে গিয়ে হার পরে এসো। মনে মনে ভয় লাগে তখন শ্রীময়ীর। খোকা একটু একটু করে নিজের আসল মূর্তিতে ফিরে আসছে। এখন যদি গিয়ে হার পরাতে বলে, তাহলে হয়তো আবার সিঁদুরটা লেপটে দেবে। না না, দরকার নেই মা, আমি পরে না হয়। লজ্জা নত মুখে রান্নাঘরের দিকে সুস্মিতা আর অর্পিতার সঙ্গে চলে যায় শ্রীময়ী। রাখি বলে, বুঝলে, সব ঠিক আছে কাকি। সব ঠিক আছে বল, তার মানে ছেলে আর বই? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। গলার কাজটা কেমন লাল লাল হয়ে আছে দেখেছো? তুই বৌদি তুই দেখ, আমি না মা। বাবা, মায়েদের দায়িত্ব তো সব থেকে বেশি। তোমার তো এখন 2 ছেলে মেয়ে হয়ে গেল গো। এক তোমার ছেলে আর এক তোমার বৌমা, দুইজনই সুখে আছে কিনা তোমার দেখতে হবে না? রাখিও পেছনে পেছনে রান্নাঘরে যায়। বিমলা তখন আটা মাখছে। এ কি, তুমি কি করছো? লেচু করছো কেন? বিমলা একাই পারবে। বিমলা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? খুব। কয়েকদিনের মধ্যেই শ্রীময়ী এই সংসারটাকে পুরো আপন করে নেয়। ওর ব্যবহার, ওর চলন বলন শ্বশুর শাশুড়ি সবাই পছন্দ করে। একে একে আত্মীয় স্বজনেরা সবাই চলে গিয়েছে। হ্যাঁ, সুস্মিতা আর অর্পিতা আজকে যাবে সন্ধেবেলা। এর মধ্যে একদিন অঙ্কুর এসেছিল গল্প করতে বৌদির সাথে। তবে শ্রীময়ীর সঙ্গে দেখা করার সুযোগও হয়নি, কারণ শ্রীময়ীকে নিয়ে তখন সুনীল চলে গিয়েছিল বাঁকুড়ায় অষ্টমঙ্গলা করতে। আমরা আছি তো, বৌদি নেই তো কি হয়েছে, বলেছিল সুস্মিতা। আরে সে তো তোমরা আছো আমি জানি, কিন্তু কিন্তু কি? প্রথম থেকে দেখছি বৌদিকে বুঝি তোমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, শ্রীময়ী খুব ভালো মেয়ে, পছন্দ না হওয়ার কি আছে? তার উপরে কি? তার উপরে ওকে আমার একটু বেশি ভালো লেগেছে। তোমাদের কোনো প্রবলেম? দেখেছিস বোন, প্রথমেই বলেছিলাম এই লোকের চরিত্র ভালো না। এসে একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লেগেছে, বলে 2 বোন ঘর থেকে বেরিয়ে যায়। অষ্টমঙ্গলা থেকে বাপের বাড়ি ফিরে আসার পথে সুনীল অনেক জায়গায় ঘোরায় শ্রীময়ীকে। হ্যাঁ, দুইজন এখনো দুইজনের সম্পর্কটাকে বন্ধুত্বপূর্ণভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে। বিবাহিত জীবনের জন্যে সারা জীবনটা তো পড়েই রইল। সেই দিন রাত্রেবেলা অঙ্কুরকে নিমন্ত্রণ করা হয়। বাড়ি এসে যখন ওরা জানতে পারে যে দেখা করতে এসেছিল ছেলেটা। কিরে, তুই নাকি দেখা করতে এসেছিলি? হ্যাঁ, গিয়েছিলাম আমার বৌদির সাথে একটু গল্প করতে। ফুলসজ্জার রাতে তুই কতটা ব্যাট করলি সেটা শুনতে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ রে, গিয়ে দেখলাম তোরা কেউ বাড়িতে নেই। তা তুই বা কেন এতদিন পরে এলি? বিয়ে তো করেছি আজকে প্রায় 10 দিন হতে চললো। কি করব বন্ধু, বাড়িতে যে কাজ ছিল। তুমি তো জানোই শোনা, বাড়িতে বাপ মা একা, আমাকেই সব করতে হয়। তার উপরে যেমন পেশা বেছে নিয়েছি, তাতে সালা ঠিক মতো বাড়িতেই আসতে পারি না। আসার পরে মা বাবা আমাকে ছাড়তেই চায় না। আজকে চলে আয়, তোর বৌদি নিজের হাতে তোর জন্য রান্না করছে, কষা মাংস আর তান্দুরি। তাহলে তো আজকে আমাকে যেতেই হবে। সেই দিন সন্ধ্যেতেই চলে আসে ছেলেটি।
শ্রীময়ীর কাছে। আসার পরই বাড়িতে সুনীলের বাবা মা খুব ভালো ব্যবহার করে অঙ্কুরের সঙ্গে, শ্রীময়ীও। আজকে তো আর বাড়িতে আত্মীয় স্বজন নেই, সুস্মিতা অর্পিতাও চলে গিয়েছে, যদিও শ্রীময়ীর কাছে দিয়ে গিয়েছে তাদের ফোন নাম্বারটা। তোমার জন্য একটা জিনিস আছে, তুমি করেই সম্বোধন করে শ্রীময়ী অঙ্কুরকে। কি জিনিস বৌদি? ফোন নাম্বার আমার 2 ননদিনীর। ননদিনী মানে? মানে ওই সুস্মিতা অর্পিতা? তোকে দেখে এমন ক্রাশ খেয়েছে রে, তোর বৌদির কাছে ফোন নাম্বার দিয়ে গেছে। আর তুই কাকে ফোন করিস এটাই ওরা আগে দেখবে। যদি তুই সুস্মিতাকে ফোন করিস তাহলে সুস্মিতা তোর, আর যদি অর্পিতাকে ফোন করিস তাহলে অর্পিতা তোকে বিয়ে করবে। বারে, বিয়ে করার জন্য আমি রেডি নাকি? আরে বাবা, ওরা তো মনে মনে মন কলা খাচ্ছে। কেন যে এত সুন্দর একটা শরীর বানিয়েছিস, অথচ দেখ ভাই আমার গায়ের রং কিন্তু কালো, বলে অঙ্কুর। কথাটা শুনে সুনীলের মুখটা একটু কালো হয়ে যায়। মনে পড়ে ওই বউ ভাতের দিনের কথা। কথায় কথায় রাত হয়ে যায়। খাবার টেবিলে সবাই মিলে বসে। কিছুক্ষণ আগেই শ্রীময়ী ওর শ্বশুর শাশুড়িকে খাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। ওনারা মাছ মাংস ছোন না, নিরামিষ খান। বিমলা ওদের জন্য আলাদাভাবে রান্না করে। কদিন পরেই বিমলার মাধ্যমিক পরীক্ষা, তাই ছুটি দিয়ে দিয়েছে শ্রীময়ী ওদেরকে। বাহ, কষা মাংসটা বেড়ে রান্না হয়েছে। কে করলো? বিমলা। বিমলাকে তুমি চেনো? তা চিনবো না? বছর 2 আগে যখন এসেছিলাম তখনও তো রান্না করতো, ওই ছোট বয়স থেকে। হ্যাঁ, কি করা যাবে বলো বৌদি, যাদের পেটে ভাত জোটে না তাদেরকে এইভাবেই করে কমে খেতে হয়। আরে 8-2 পিস দাও না, হা করে কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। শ্রীময়ী আরো 2 পিস মাংস এগিয়ে দেয়। কথা বলতে বলতে হঠাৎ করে একটা সময় সুনীলের ফোন আসে। কিরে, ফোন এসছে তোর? আরে হ্যাঁ হ্যাঁ, তোরা খা, আমি ফোনটা ধরে আসি। আরে খেয়ে যাও না। বুঝতে পারছো না, বোধহয় আর্জেন্ট। শ্রীময়ীর হাতটা ধরে বসিয়ে দেয় অঙ্কুর, বলে বসো তো। বলো, কেমন লাগছে? কি সংসার জীবন? ভালো, বেশ ভালো। আর আমার বন্ধু জ্বালিয়েছে তোমাকে? না না। হ্যাঁ, জ্বালায়নি? তাহলে কিরকম পুরুষ মানুষ হলো? কোথায় বউকে জ্বালাবে, বউ জ্বালার চোটে বলবে ধুর আর পারি না। তুমি কি বলো তো? মানুষ মানুষ। সত্যি কথা জানতে চাইছি, ভালোবাসা তো তোমাকে? তাকিয়ে রয়েছে শ্রীময়ী অঙ্কুরের দিকে। এই প্রশ্নটা কেমন একটু অনাধিকার চর্চার মতো হয়ে গেল না? তবুও বলে ভালোবাসে। ভালোবাসলেই ভালো। শোনো, আর কিন্তু মাত্র কয়েকদিন, তারপরেই ও আমার সঙ্গে চলে যাবে। তুমিও যাবে? যদিও আমার ডেট এখনো 6 মাস পর। তুমি এত বেশি ছুটি পেলেও এত কম কেন? ও আগে ছুটি নিয়ে এসেছিল তো, ওই জন্য। আমি যে আসিনি, বকেয়াগুলো পড়ে রয়েছে। যদিও দেশে আর্জেন্ট দরকার পড়লে আমাকেও ছুটতে হবে, তখন কারোরই কোনো ছাড় নেই। সুনীল মুখটা পাংশু করে আসে। কিরে বেটা, মুখটা এমন করে রেখেছিস কেন? আর বলিস না, কালকেই যেতে হবে। কি? শ্রীময়ী বলে। হ্যাঁ, কি করব বলো, ফোন এসেছে। আর আমার, তোদের কাউকে না, আমাকে। তোরা বোধহয় ভুলে যাচ্ছিস, তোদের থেকে আমার ডিপার্টমেন্টটা একটু বেশি উচ্চতে। জরুরি দরকার পড়েছে, আমাকে যেতেই হবে ভাই। শোন, তুই তো আছিস সেখানে, তোর বৌদিকে একটু দেখে শুনে রাখিস। সুস্মিতা অর্পিতা থাকলে ওদেরকেই বলতাম, কিন্তু ওরা তো এখানকার মেয়েই না, থাকে সেই মুর্শিদাবাদ। তার উপরে 2 জনই বিয়ের জন্য সমর্থ। ওদেরকে রেখে যাওয়াটা রিস্ক আছে। তোর কাছে আমি সব কিছু খোলামেলাভাবে বলতে পারি, আমার সাথে একটু বসবি? খাওয়া দাওয়ার পরে শ্রীময়ী সবার টেবিল পরিষ্কার করছে, আর ওদেরকে বলে গেল, তোমরা কি এখন গল্প করবে? হ্যাঁ, গল্প করব, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। শ্রীময়ী গিয়ে শুয়ে পড়ে। কিন্তু শ্রীময়ীর ইচ্ছে করছিল আজকে ওর বরকে না ছাড়তে, ওর বুকে মাথা দিয়ে একটু ঘুমোতে। আবার কদিন পরে। দেখ ভাই, তো কি বলছি, শ্রীময়ীর সঙ্গে আমার শারীরিক সম্পর্কটা হয়নি। কি? হ্যাঁ, আমি পারিনি। অমৃতাকে আমি কোনোদিন ভুলতে পারিনি, আর পারবও না। তবে আপ্রাণ চেষ্টা করছি শ্রীময়ীকে আপন করে নেওয়ার। মেয়েটা খারাপ না রে, খুব ভালো। হ্যাঁ, ওকে গ্রামের মেয়ে বললেও একটু বেশি কষ্ট পায়, কালো বললেও কষ্ট পায়, কিন্তু আমি ওকে 7 পাক ঘুরে মন্ত্র পড়ে বিয়ে করেছি। সুতরাং ওর ভরণ পোষণ, ওকে স্ত্রীর কর্তব্য পালন, অধিকার সব কিছুই আমার ওপরেও করতে পারে। কিন্তু
আমাকে আজ পর্যন্ত ও জোর করেনি। কেন জানিস? শুধু ওকে বলেছে আমাদের মধ্যে সম্পর্কটা আগে একটু ভালো হোক, বন্ডিংটা তৈরি হোক, তারপর না হয়। কিন্তু তুই তো কালকেই চলে যাবি। এই এক রাতের মধ্যে মানুষকে কত চেনা যায় বলতো? তাছাড়া আমি ওকে এখনো পবিত্রই রাখতে চাই। বলা যায় না, যেই কাজে আমি যাচ্ছি সেই কাজ থেকে যদি আমি না ফিরি। সুনীল, হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস। আমি এখন এই দেশে থাকবো না, যাব সেই দেশে যেই দেশ আমাদের শত্রু, সেইখানে একটা গোপন কাজ করতে। সেখান থেকে যদি জ্যান্ত হয়ে ফিরে আসি তাহলে না হয়। সেই জন্যই বলছি ভাই, আমার বউটাকে তুই দেখে রাখিস। যদি কোনো কারণে আমি না ফিরে আসি, আমায় কথা দে তুই শ্রীময়ীকে বিয়ে করবি। এগুলো কি বলছিস তুই? আমি জানি অঙ্কুর, শ্রীময়ীকে তুই পছন্দ করিস, ওকে পছন্দ করার মতোই। আমিও তো সেই জন্যই ওকে এক চান্সে পছন্দ করেছিলাম। কিন্তু ওকে দুঃখ দিয়ে কথা বলতাম, তার একটাই কারণ, আমার জীবনের কোনো দাম নেই। আমি প্রথম বিয়েও করতে চাইনি, করতে হয়েছে মা বাবার প্রেসারে পড়ে। কার উপরে ভরসা করে মেয়েটাকে রেখে যাব বলতো? তুই আমার সেই বন্ধু যার কিনা কোনো পিছু টান নেই। এতগুলো দিন হয়ে গেল তোকে দেখছি, এতগুলো বছর তোর সাথে মিশছি। বাবা মা ছাড়া তুই কারোর উপরে কোনো ভরসা করতে পারিস না। কোনো মেয়ে তোর জীবনে আসেনি, সেই জায়গাটা ফাঁকা রয়েছে। বন্ধু, আমি আমার বউটাকে একদম টাটকা ফুল রেখেছি রে, সেখানে কোনো ভ্রমরকে বসতে দিইনি। হ্যাঁ, শুধু কপালে চুম্বনটাকে তুই যদি স্পর্শ বলে মনে করিস, প্লিজ তোদের বিছানার খবর বলে আমাকে অন্তত শ্রীময়ীকে অপমান করিস না। এই তো তুই বুঝেছিস। আমায় ছুঁয়ে কথা দে, যেমন অবস্থায় হোক না কেন, যদি আমি না ফিরে আসি শ্রীময়ীকে তুই আপন করবি। ওর যে কেউ নেই, বিয়ের পরে ওর বাড়িতে ওর দুই দাদা। অষ্টমঙ্গলায় গিয়ে দেখলাম তো, ওর বাবা মাকে ওর দাদারা পৌঁছে না রে। ওর বাবা আর মা, ওনাদের দুইজনের যে কি হবে। দুই দাদা বিয়ে করার পর এমন একটা পরিবারের মেয়েকে নিয়ে এসেছি যার শুধু একার দায়িত্ব নয়, ফ্যামিলিটার প্রতিও আমার কর্তব্য পড়ে। তাই আসার সময় শ্বশুর মশাইকে গোপনে টাকা দিয়ে এসেছি, বলেছি আপনাদের মতো আপনারা থাকুন, প্রয়োজন পড়লে ফোন করবেন, আমি আবার দেব। নিতে চাননি উনি, আমি দিয়ে এসেছি আমার কর্তব্য বলে। এই তো, এই না হলে তুই আমার বন্ধু। অঙ্কুর বলে, দেখ, প্রথম শ্রীময়ীর কাছে তোর ব্যবহারের কথা শুনে আমিও কষ্ট পেয়েছিলাম, এখন বুঝতে পারছি তোর স্যাক্রিফাইসটা। কিন্তু দেখ ভাই, তাই বলে কি আমরা বিয়ে করব না? আমাদের সংসার হবে না? আমাদেরও তো যৌবন, শরীর আছে। এইটাই তো আমরা ভুল করি রে। আমাদের জীবন যৌবনকে কাজে লাগাতে গিয়ে আমরা আরেকটা মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে যাই। আমাদের জীবনের কোনো মূল্য নেই। যদি মরে যাই তাহলে ওই যুবতী মেয়েটার কি হবে? কেউ চিন্তা করে না। তোমাদের কথা হলো? বলে শ্রীময়ী, তোমার তো ব্যাগপত্র গোছাতে হবে। তুমি কাঁদছো? না না, চোখে বোকা পড়েছিল। অঙ্কুর বলে, আমি এখন যাই, রাত অনেক হলো। তারপরে বাইক নিয়ে যাব, অনেকটা পথ। বাবা মা বাড়িতে একা রয়েছে। তুই সকালে কখন যাবি? ভোরবেলা বেরিয়ে যাব। ঠিক আছে, আমি না হয় তোকে ড্রপ করতে আসবো। তুই অত ভোরে কখন আসবি? ঠিক চলে আসবো। অঙ্কুর শ্রীময়ীর চোখের দিকে তাকায়। শ্রীময়ীর চোখ দুটো লাল হয়ে রয়েছে। সে এতক্ষণ ধরে কান্না করেছে, আর ওর বুকটা বারবার ওঠানামা করছে। নিঃশ্বাসের অবস্থাটা এমন যেন সুনীল যদি ওকে এখন একটু আদর না করে তাহলে ওই ক্ষোভ কিছুতেই মিটবে না। ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় শ্রীময়ী। জাপটে ধরে সুনীলকে, বলে, কেন কেন এত তাড়াতাড়ি বলো তো? কেন? আরো তো কদিন ছিল। আমি তোমায় যেতে দেবো না। তোমাকে ছাড়া আমার একদণ্ড ভালো লাগে না। আমি তোমায় যে ভালোবেসে ফেলেছি, বলে শ্রীময়ী। সুনীল ওকে জড়িয়ে ধরে বলে, ফাকলি, আমিও তো তোমায় ভালোবাসি। তাহলে কেন কেন আর বন্ধুত্বের দরকার নেই? এইবার তো আমরা স্বামী স্ত্রী হতে পারি। এবারটা ঘুরে আসি, তারপর আবার। আমি এতদিন ওয়েট করতে পারবো না। কি ইচ্ছে করে সুন্দরী মেয়ে বিয়ে করিনি? তাহলে সুন্দরী আর হোক বান্দরী হোক, আমি জানি না। আমাকে তুমি এইভাবে ছেড়ে যেতে পারো না। লক্ষ্মী বউ আমার অমন করে না, অমন করে না সোনা। এখন আমাকে লাগেজপত্র গোছাতে হবে, দরকারি কাগজপত্র নিতে হবে। ছাড়ো না, আমি ছাড়বো না। আগে আমার আদর করো, আমি ছাড়বো না। আমাকে তুমি এইভাবে রেখে যেও না। আমাকে সঙ্গে নিয়ে চলো, আমাকে একটা কোনায় ফেলে রাখবে, আমি ওখানেই পড়ে থাকবো। হ্যাঁ তাই তো, ওখানে ভর্তি ভর্তি ছেলে পেলে, একটা ঘরের মধ্যে কতজন থাকে তোমার আইডিয়া আছে? আমি সেখানেই না হয়। পাগল কোথাকার,
জেনে শুনে একটা আর্মিকে বিয়ে করেছো, সুতরাং তার মতোই তোমাকে হতে হবে। হ্যাঁ, আমাকে তুমি এমন করো না প্লিজ, প্লিজ লক্ষ্মীটি আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো না। সারা রাত ধরে শ্রীময়ী কাঁদে, আর সুনীল ওকে পাশে বসিয়ে রেখেই ব্যাগপত্র গোছায়। দরকারি ডকুমেন্ট ব্যাগের মধ্যে ভরে নেয়। চোখের জল ফেলেই চলেছে শ্রীময়ী। চোখ দুটো অসম্ভব লাল। গোটা রাতে কারো ঘুম হয়নি। ভোর 4টের সময় সুনীল গিয়ে ডাকে বাবা মাকে। মা বাবাও শুনে আতঙ্কিত হয়ে যান। ওনারাও কান্নাকাটি করছেন। ঠিক ভোর 5টার সময় চলে আসে আবার ওর বন্ধু অঙ্কুর। কিরে, তৈরি হয়েছিস? হ্যাঁ রে, চল। আসছি বৌদি, আসছি কাকু কাকিমা। প্রণাম করে বেরিয়ে যায় ওরা। অঙ্কুর তখনও তাকিয়ে রয়েছে শ্রীময়ীর চোখের দিকে। চোখ দুটো টকটকে লাল, সিঁদুরটা লেপ্টে রয়েছে। তবে আঁচ করতে পারছে অঙ্কুর, এই সিঁদুরটা লেপ্টে রয়েছে সুনীলের অপার্থিব ভালোবাসার জন্য নয়, বিরহ বিচ্ছেদের জ্বালায়। সুনীল পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে ফোন করে, ভিডিও কলে কথাবার্তা বলে। আর এদিকে শ্রীময়ী ওর বাড়ি ফেরার দিন গোনে, কবে সে ফিরবে। অঙ্কুর আসে মাঝে মধ্যে, শ্রীময়ীর সাথে গল্প গুজব করে যায়। সুস্মিতা বা অর্পিতা কাউকেই অঙ্কুর ফোন করেনি। ইচ্ছে থাকলেও ফোন করার উপায় নেই, কারণ শ্রীময়ীর ওপরে তার দায়িত্ব রয়েছে। যদি ওর বন্ধুর কিছু হয়ে যায় তাহলে শ্রীময়ীকে আপন করবে কি করে? শ্রীময়ীর গোটা চোখে মুখে তো সুনীলের প্রতি ভালোবাসা দেখতে পেয়েছে অঙ্কুর। তাহলে অন্য দেশ থেকে সুনীল ফেরে, কিন্তু জীবিত অবস্থায় না। তার দেহটা কাফনবন্দি হয়ে ফেরে। অসংখ্য গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া সুনীলের দেহটা যখন ওর বাড়িতে এসে পৌঁছায়, তখন গোটা পাড়াময় লোকের মধ্যে শোক নেমে আসে। কান্না করতে করতে সুনীলের বাবা মার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। শ্রীময়ীকে কেউ দোষারোপ করছে না ঠিকই, তবে শ্রীময়ী নিজেকেই নিজে দোষারোপ করছে। ওর চোখে এতটুকু জল নেই। বিধবারা এসে ওর হাতের শাখাপালা খুলে ওর সিঁদুর মুছে দিয়ে গেল। সুনীলের ডেড বডি নিয়ে যাওয়ার আগে ওর হাতের থেকে সিঁদুর পরানো হলো। ওর হাতের নোয়া, নাকের, কানের সব সঙ্গে করে নিয়ে চলে গেল সুনীল। শ্রীময়ী এক ফোঁটা চোখের জল ফেলেনি। কাজকর্ম মিটে যাওয়ার পর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করা হয়। সেই দিন সুনীলের বাবা গলায় গামছা দিয়ে প্রত্যেক মানুষের কাছে হাত জোর করে বলে, আমার বাবার কাজ, দয়া করে দুটো খেয়ে নেবেন। অঙ্কুর হাত দুটো চেপে ধরে বলে, কাকা, আমি কিন্তু খেতে পারছি না। আমি আমি জাস্ট কল্পনা করিনি যে যেটা বলবে ও সেটাই ফলে যাবে। ও হয়তো আঁচ করেছিল, তাই আমি কিছু জানি না বাবা। বৌমাটার মুখের দিকে তাকাতে পারি না এই জানি। ওর জায়গায় যদি মেয়ে হতো আমার, তাহলে বোধহয় আবার অন্য জায়গায় বিয়ে দিতাম। কিন্তু বৌমা তো, অন্য জায়গায় বিয়ে দেব, ওরও বদনাম আর আমার পরিবারেরও বদনাম হবে। আমি বুঝতে পারছি না জোয়ান মেয়েটাকে আমি রাখবো কি করে। ওকে কেউ কাঁদাতে পারেনি জানো বাবা। পারলে তুমি একটু ওকে কাঁদিও, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা আমার। পরের দিন অঙ্কুর আবার আসে। দেখতে দেখতে ওরও যে বিদায় লগ্ন চলে আসছে, ছুটি কমতে শুরু করছে, ফিরতে হবে। বৌদি, 1 কাপ চা। বসো, দিচ্ছি। শ্রীময়ীর বসন পরিবর্তিত। তার গায়ে এখন সাদা রঙের থান, তাতে কালো পাড়, পরনে সাদা ব্লাউজ, মাথার চুলগুলো পাগলের মতো ছাড়া কোমর পর্যন্ত, হাত একেবারেই ফাঁকা, কপালটাও পরিষ্কার। শ্রীময়ীর শাশুড়ি মা ছেলের মৃত্যুর পর থেকে অসম্ভব অসুস্থ, বিছানার সাথে পড়ে গিয়েছে। বিমলা এসে দুবেলা রান্না করে দিয়ে যাচ্ছে। আর শ্বশুর মশাই তিনিও এখন যেন মরণের দিন গুনছেন। কিছুদিন আগে শ্বশুর মশাই বলেছিল অন্যত্র আবার বিয়ে করার কথা। শ্রীময়ী নাকি মারাত্মক রেগে গিয়েছিল। বলেছিল, কে বলেছে ও মরে গেছে? ও আমার কাছে আসবে, ও আমায় কথা দিয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হওয়া পর্যন্ত ও নাকি আমাকে ভালোবাসবে না বাবা। জানেন আপনি, ও আসবে, ও ঠিক আসবে, আমি জানি। এখনো পর্যন্ত শ্রীময়ী বিশ্বাস করছে সুনীল বেঁচে আছে। বৌদি, খবর কি তোমার? ভালো।
তোমার বন্ধু কেমন আছে? মানে? তোমার বন্ধু ভুলে গেলে? ও কেমন আছে? বৌদি, সুনীল আর বেঁচে নেই, ও শহীদ হয়েছে। হাট, আড্ডা মারো না তো আমার সঙ্গে। ও ও আসবে, ও ঠিক আসবে, আমি জানি ও আসবে। ও না এলে আমি কি করে বাঁচবো? ও যে আমায় কথা দিয়েছে আমাদের মধ্যে আগে বন্ধুত্ব হবে, তারপর আমরা সংসার করব। আমাদের একটা ছেলে একটা মেয়ে হবে, আমাকে বলেছে আমার বাপের বাড়িতে গিয়ে। আমি ও ডিউটি যাওয়ার আগে কত করে বললাম আমাকে একটু ভালোবাসো, বসলো না, বললো ফিরে এসে। ও আমাকে রেখে গেছে না, আমাকে ফুলের মতো আমাকে আদর করবে, ভালোবাসবে, ঘুরতে যাব, ছেলে মেয়ে হবে, আমাকে রান্না করে খাওয়াবো। বৌদি, তোমাকে খুব শিগগিরই ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে, তোমার মানসিক বিকার ঘটছে। আমি সুনীলকে কথা দিয়েছি ওর কিছু হয়ে গেলে তোমাকে আমি আপন করব, কিন্তু এইরকম অবস্থায় তোমাকে আমি আপনই বা করব কি করে? একটাই উপায় আছে, হ্যাঁ। ফোন করে যোগাযোগ করে অঙ্কুর সেই মেকআপ আর্টিস্টের সাথে। জানতে পারে, হ্যাঁ, এমনভাবে নাকি মুখের মাস্ক তৈরি করা যায় একটা মানুষের প্রতিকৃতি আরেক মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য। এই মেয়েটাকে বাঁচাতে গেলে অঙ্কুরকে সেই পথই বাঁচতে হবে। মাত্র কয়েকদিনের মধ্যেই অঙ্কুর ওর শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করে চলে আসে এখানে, পাকাপোক্তভাবে কয়েকদিন থাকার জন্য, সুনীলের বেশে। অন্তত সুনীলকে ওর সামনে দাঁড় করিয়ে রেখে জানাতে হবে যে সুনীল বেঁচে নেই, না হলে এইভাবে একটা মেয়ে অল্প বয়সেই মাথা নষ্ট হয়ে গিয়ে পাগল হয়ে যাবে। একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছিল, সেও তাই বলেছে। শক খেয়েছে, ওকে সেই শকটা আরেকবার দিতে হবে, না হলে যে এই মেয়ে বুঝবে না। সন্ধেবেলায় বাড়িতে বেশ সাজো রব। শাশুড়ি মা নিজে উঠে রান্না বান্না করছেন, অবাক শ্রীময়ী তাকিয়ে। আজকে রমা বৌদিও এসেছে। কি ব্যাপার মা, আজকে যে সুনীল আসছে, তোমার বর, যাও সুন্দর করে সেজে গুজে রেডি হও। তাই আমি বলেছিলাম না ও আসবে? সবাই বলছে ও নাকি মরে গেছে। কত বড় মিথ্যে কথা। আমি যাই মা। হ্যাঁ মা, যাও সুন্দর করে সাজো, বলে শাশুড়ি মা আঁচল দিয়ে চোখটা মুছে নিলেন। মাত্র কয়েকদিনের মধ্যে মেয়েটার শরীরের কি অবস্থা হয়েছে! সারাক্ষণ মন মরা হয়ে দরজার কাছে বসে থাকে আর বিড়বিড় করে। একটুও কান্নাকাটি করেনি, না কাঁদলে যে বুকের ভারটা কমবে না। সেই দিন সন্ধেবেলায় সুনীল আসে, অঙ্কুর আসে সুনীলের বেশে। মা, মা এসেছে, ও এসেছে, ছেলে মানুষের মতো হাত তুলে দিয়ে ওঠে শ্রীময়ী। দরজা খুলে চোখে ইশারা দেয় সুনীল, সরে যেতে বলে প্রত্যেককে। সবাই সরে যায়। দেখুন, আপনাদের বৌমাকে আপনারাই বাঁচাতে পারেন। আমি অঙ্কুর বাবুর সাথে কথা বললাম, ওর পরিস্থিতি বুঝলাম। আমার মনে হচ্ছে ওর চোখের সামনে ওর স্বামীর মৃত্যুর দৃশ্যটা আপনাদেরকে অভিনয় করতে হবে, তবে যদি ও বুঝতে পারে, না হলে কিন্তু ওকে সুস্থ করা খুব মুশকিল। আর একটা পথ আছে, বিদেশ, সেইখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যেতে পারে। আগে এইটা একবার অ্যাপ্লাই করে দেখুন না, আমি তো আছি, আর এই ওষুধগুলো সঙ্গে সঙ্গে চলবে। তুমি কেন আসনি? শ্বশুর শাশুড়ি শ্রীময়ীর প্রথমে রাজি হয়নি, কিন্তু ডাক্তারদের কাছে কথা শুনে ওনারা শেষ পর্যন্ত রাজি হয়ে যান। পরের বাড়ির মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমার ছেলে, সুতরাং এই মেয়েটার ওপরে আমাদেরও কিছু কর্তব্য থাকে মায়া। ছেলে মরে গেছে বলে বৌমা কেউ না, এটা ভাবা যাবে না। তার উপরে বৌমা সবে নববিবাহিতা, কেন বুঝতে পারছো না? হয়তো প্রথম মিলনের ফুল ওর গর্ভেও আসেনি। এই মেয়েকে আমাদের কর্তব্য আবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। এই তো অঙ্কুর তো এত করছে, অঙ্কুরই তো ওর জন্য উপযুক্ত। অঙ্কুর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওর না বলা কথা, ওর বন্ধুর ইচ্ছেটা কি করেছে মা বাবা জানতে পারলো। এই জন্যই বলে মা বাবার সাথে নারীর টানা জন্ম থাকে। অঙ্কুর ঘাড় নেড়ে বলেছিল, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে কাকা, তাহলে আমি শ্রীময়ীকে আপন করতে পারি, কিন্তু এখনো অসুস্থ। ও তো বিশ্বাস করতে চাইছে না যে সুনীল মৃত, সেটা ওকে আগে জানাতে হবে, তারপর তুমি ওকে আপন করবে বাবা, করবে আপন। ভগবান তোমার খুব ভালো করবে, দেখো খুব ভালো করবে।
আশীর্বাদ করি আমার সুনীল তোমাদের মধ্যে জীবিত হয়ে উঠুক, বলেছিল শ্রীময়ীর শাশুড়ি মায়া দেবী। দরজাতে সুনীল দাঁড়িয়ে পড়ার পরই জড়িয়ে ধরে শ্রীময়ী। পাগলের মতো ওকে চুমু খেতে শুরু করে। আর এদিকে অঙ্কুরের হাত পা শক্ত হয়ে ওঠে। এ কি, ফর্সা মানুষ কালো হয়ে গেছো? অঙ্কুর তো কালো। মুখে মেকআপ দিয়ে না হয় কিছুটা করা যায়, কিন্তু শরীরটাকে তো ঢাকা যায় না। মনে হচ্ছে একটু লম্বা হয়েছ। অঙ্কুর একটু লম্বা সুনীলের থেকে। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি খুব রাগ করেছি। আজকে আমাকে আদর করবে, নাহলে কিন্তু আমার রাগ মিটবে না। শোনো, আমাদের মধ্যে এখনো সম্পর্কটা আমি কিচ্ছু জানি না। চলো আমার সাথে, মা তোমার জন্য প্রচুর রান্না করেছে। আমি সবাইকে বলেছি আমার বর আসবে, বর আসবে। আমাকে সবাই পাগল বলতো, আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, জানো? কেউ বিশ্বাস করতো না। তুমি যাচ্ছ, চলো। শ্রীময়ী ছেলে মানুষই ভালো লাগছে অঙ্কুরের। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শ্রীময়ী ওকে জাপটে ধরে শোয়, বুকে মাথা রেখে, ঠিক যেভাবে সুনীল ওকে নিয়ে শুতো। মাথার মধ্যে পিলি কেটে দেয় ছেলেটা, আর ঘুমিয়ে পড়ে শ্রীময়ী। ঘুমের আগে খাবারের মধ্যেই ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। একটু একটু করে প্রচেষ্টায় সফল হচ্ছে অঙ্কুর। ধীরে ধীরে শ্রীময়ী সুস্থ হচ্ছে। আর ওইদিকে অঙ্কুরেরও চলে এসেছে জয়েন করার চিঠি। এইবার কি হবে? আমাকে যেতে হবে। কোথায়? এতদিন ছুটি কাটালাম, এবার তো আমায় যেতে হবে। তুমি বলেছিলে না আমাকে হানিমুনে সিঙ্গাপুর নিয়ে যাবে, গেলে না তো? এইবার এসে নিয়ে যাব, প্রমিস করছি। না না, তুমি যাবে না। তুমি গেলে আসতে চাও না, আমাকে খুব কষ্ট দাও। তুমি যাবে না, বলো যাবে না, বলো। শ্রীময়ী খুব কাছে এগিয়ে আসে অঙ্কুরের ইচ্ছে করছে শ্রীময়ীকে একটু ভালোবাসতে, অন্তত একবার একটা চুম্বন। না, শ্রীময়ী এখনো সুনীলকে ভালোবাসে, তাই অঙ্কুর সেখানে প্রবেশ করতে পারবে না। আগে অঙ্কুরকে সে চিনুক, ভালোবাসুক, তারপর তো স্পর্শ। গভীর রাতে শ্রীময়ীকে বিছানায় একা ফেলেই অঙ্কুর বেরিয়ে যায়। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সবটাই জানত। পৌঁছে গিয়ে অঙ্কুর যখন ফোন করে, তখন জানতে পারে শ্রীময়ী খুব রাগ করেছে। সে কারো সাথে কথা বলছে না। অঙ্কুরের ব্যাপারটায় সন্দেহ জাগে। এখন সে আসতেও পারবে না চট করে। বলছি কাকা, একবারও দরজাটা ভাঙার চেষ্টা করুন। বড্ড অভিমানী মেয়ে তো। সুনীলের আগে যখন ওকে ছেড়ে চলে গিয়েছিল আর ফিরে আসেনি, এরপরেও সুনীল ওকে ছেড়ে চলে গেল। ও কিন্তু অভিমানে কিছু একটা করে ফেলতে পারে। কথা শেষ হওয়ার আগেই ঘর থেকে চিৎকার আসে শাশুড়ি মার, মায়া দেবীর। কি গো, শিগগিরই এসো, বৌমা। ওইদিকে অঙ্কুরও শুনতে পায়। এরপর দিন 7 পরের ঘটনা। শ্রীময়ী এখন সম্পূর্ণ সুস্থ। সে জানতে পেরেছে তার স্বামী মৃত। হ্যাঁ, সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। প্রায় 3 দিন তার জ্ঞান ছিল না। জ্ঞান আসার পরেই সে সকলকে অবাক করে দিয়ে কান্না করে ওঠে। সে জানায় তার স্বামী মারা গিয়েছে। সে জানে সবটাই। হ্যাঁ, সে যখন স্বপ্নের ঘোরের মধ্যে অজ্ঞান ছিল, তখন এসে নাকি সুনীল তাকে বলে গিয়েছে। কেমন করে যেন ডাক্তারের কাছেও ব্যাপারটা অবাক করা হয়ে দাঁড়ায়। এক শকে ওর সেন্স চলে গিয়েছিল, আরেক শকে ওর পূর্বস্মৃতি সবটাই ফিরে এসেছে। ভালোই তো হয়েছে। আপনারা এখন খুশি তো? খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুশি। ওর পূর্বস্মৃতি ফিরে এসেছে বলে অবশ্যই খুশি। কিন্তু শ্রীময়ী এখন জানিয়েছে, বাবা, আমার পক্ষে আর সম্পর্কে থাকাটা সম্ভব না। আপনার ছেলে সুনীল আমাকে খুব ভালোবাসতো, খুব। ও আমায় কথা দিয়েছিল ফিরে আসবে, কিন্তু ও ফিরে আসেনি। আমি আমার এই জীবনটা এখন সেবিকার কাজে নিয়োজিত করতে চাই। আমাদের আশ্রমে আপনি আমাকে ভর্তি করে দিন। ওখানেই ইষ্টের পায়ে নিজেকে সঁপে দেব। সারা জীবন আমি ধ্যান জ্ঞানেই মগ্ন থাকব। আমার এই দেহ আজও পবিত্র আছে বাবা, তাই আমি যে কোনো জায়গায় পবিত্র পুষ্পের মতোই। কিন্তু মা, অঙ্কুরের সঙ্গে তোমাকে বিয়ে দেবো বলে আমরা ঠিক করেছিলাম। ওই ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, বারবার ফোন করে। আজ প্রায় দিন 15 হতে চললো তুমি ওর সাথে একটু কথা বলছো না, যোগাযোগ রাখছো না। তুমি যখন অসুস্থ ছিলে ও তখন আপ্রাণ চেষ্টা করেছে তোমাকে সুস্থ করার, আর এই সেন্স ফেরার পরে তুমি ওর অবদান ভুলে গেলে। অঙ্কুর, কিন্তু ওকে তো আমি কখনো ওই নজরে দেখিনি বাবা। হ্যাঁ, আমার স্বপ্নে রাজপুত্তর যে কিনা ঘোড়ায় চড়ে আসতো,
তার সাথে অঙ্কুরের মিল খুঁজতে চেয়েছিলাম, কিন্তু না, সে রাজপুত্র তো সুনীল, আপনার ছেলে। হ্যাঁ, সেই জায়গায় আমি অঙ্কুরকে, না না, অঙ্কুরকে তো সুস্মিতা আর অর্পিতা পছন্দ করে, পাগল ওর জন্যে, ওই ওর পক্ষে আইডিয়াল। অঙ্কুরকে যখন বিষয়টা ফোনে জানানো হয় ততক্ষণে অঙ্কুর শ্রীময়ীর জন্য রওনাও দিয়ে দিয়েছে। অঙ্কুরের বাবা মা শ্রীময়ীকে বরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, অথচ শ্রীময়ী অঙ্কুরকে গ্রহণ করতে চায় না। সুনীলকেই সে জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। অঙ্কুর আসে বাড়িতে, শ্রীময়ীর সঙ্গে দেখা হয়। যেই শ্রীময়ী ওকে পাগলের মতো জড়িয়ে ধরেছিল, সেই শ্রীময়ী ওর থেকে এখন 10 হাত দূরে। যখন আমি অসুস্থ ছিলাম তখন বোধহয় কিছু অস্বাভাবিক করেছি তোমার সাথে, কিন্তু দেখো, তোমার বন্ধুকে বেশি ভালোবাসতাম, তাই সেই ভালোবাসার জায়গায় আমি কাউকে ঠাঁই দিতে পারবো না। যতই বলো না কেন তোমাকে বিয়ে করতে, আমি আমার এই সারা জীবনটাই নিজেকে উপাসনার কাজে, তপস্যার কাজে লাগাতে চাই, আর কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। সম্পর্ক জিনিসটা বড় পেচিতা, একবার ছেড়ে গেলে খুব কষ্ট হয়। কিন্তু আমি যে আমার বন্ধুকে কথা দিয়েছি, ও যে আমাকে বলেছিল ও ফিরে না এলে তোমার দায়িত্ব আমি নেব, এখন সেই দায়িত্ব কর্তব্য থেকে কি করে সরব শ্রীময়ী? শ্রীময়ী না, বৌদি, বৌদি বলো। তোমার বন্ধুর স্ত্রী, ভালোবাসার স্ত্রী, তাকে সম্মানের চোখে দেখো, বউয়ের সিংহাসনে না। বড্ড আঘাত লাগে অঙ্কুরের হৃদয়ে। ওর পুরুষালী বুকে প্রথম ছোঁয়া লেগেছিল শ্রীময়ীর, যাকে নিয়ে এক বিছানায় সে শুয়েছে। হ্যাঁ, তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি তো কি হয়েছে, স্পর্শ তো লেগেছে। পাগলের মতো চুমু খেয়েছে শ্রীময়ী যখন ওর সেন্স ছিল না, যখন ও সুনীলকে অঙ্কুরের ভেতরে খুঁজে পেয়েছিল। একটা একটা করে দিন যেন এক একটা বছরের মতো। শ্রীময়ী একটা ট্রেনিং সেন্টারে যুক্ত হয়েছে, যেখানে গরিব দুস্থদের সেবা করার পদ্ধতি শেখানো হয়। বেশ কয়েক বছর পরের ঘটনা। শ্রীময়ীদি, শ্রীময়ীদি বলো, একটা পেশেন্ট এসেছে, হাত পা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, বোধহয় আর্মি, তাই যাচ্ছি, যাও। শ্রীময়ী নিজের কাজে খুব ভালো আছে। কদিন আগে শাশুড়ি মা মারা গেছেন, এখন শ্বশুরকে নিয়ে ওর সংসার, আর ওর বাড়িতে বাবা মা ওর কাছে এসেই থাকে। 2 দাদা তাড়িয়ে দিয়েছে। অঙ্কুর তারপর থেকে শ্রীময়ীকে কখনো আর ডিস্টার্ব করতে আসেনি। আজকে এত বছর পরে একটা বেডের মধ্যে হাত পা ফ্র্যাকচার হওয়া এক পেশেন্টকে দেখে শ্রীময়ীর বুকের ভেতরটা কামড় দিয়ে ওঠে। আর্মির পোশাক পরা অঙ্কুর শুয়ে, যেরকম ভেবেছিল ঠিক সেই রকম, স্বপ্নে রাজপুত্রর মতো, সেই রকমই চেহারা, যাদের পুলিশি পোশাকে খুব মানায়। একটু যেন অদল বদল ঘটেছে। হ্যাঁ, দাড়ি আছে, তার সঙ্গে সেই গোঁফটাও অস্বাভাবিকভাবে বড়, চেহারাটা ভেঙে গিয়েছে। আরে অঙ্কুর, ও বৌদি, কেমন আছো? তুমি যেমন রেখেছো। ওহ, এখন তো অনেকগুলো ইঞ্জেকশন করতে হবে, দেখি। 7 দিন ভর্তি ছিল অঙ্কুর। সেবা শুশ্রূষা শ্রীময়ী নিজের হাতে করেছে। অঙ্কুর উঠে ঠিক মতো বসতে পারছে না, শ্রীময়ী ওকে ধরে বসিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। 7 দিন পর যখন ছুটি হয় তখন শ্রীময়ী ওকে বলেছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো আর থাকতে দিলে কোথায়? সুনীল যে প্রত্যেক রাতে এসে আমাকে জিজ্ঞেস করে আমি নাকি তাকে ঠকিয়েছি, কিন্তু সে যে আমাকে স্বপ্ন দেখায় আমি তার স্বপ্নের নায়িকা হয়েছি। সেই বেলা তুমি কি আমার সঙ্গে একটু একা কথা বলতে পারো না? দেখো, কথা বলতে গেলেই সম্পর্কটা বাড়বে, আমি চাই না ওটাকে আর বাড়াতে। আমি যেখানে আছি সেখানেই আমাকে থাকতে দাও অঙ্কুর। ঠিক আছে, সেখানেই তোমায় থাকতে দিলাম শ্রীময়ী। তবে যদি কোনোদিন মনে হয় আমার বন্ধুর কথা রাখার মতো উপযুক্ত সময় হয়েছে, আমার এই জীবন যৌবন সব তোমার নামে সঁপে দিলাম শ্রীময়ী। সেই দিন তুমি আমার কাছে এসো, যত বয়সী হোক না কেন আমি তোমার অপেক্ষায় থাকব। নিশ্চয়ই একটা সময় আসার পরে তোমার জীবন সঙ্গীর প্রয়োজন হবে, আর্থিক দিকের জন্য নয়, লাঠি হওয়ার জন্যে। ওই লাঠিটা হয় না হয় আমি হলাম, ওইটুকু সুযোগ আমাকে করে দিও। ঠিক আছে অঙ্কুর, যখন আমার শেষ বয়সে ওই দিন আসবে, যখন মনে হবে যে আমার হাতের একটা শক্ত লাঠি দরকার,
যার হাত ধরে বাকি জীবনটা আমি কাটাতে পারবো, সেই সময় তোমায় আমি খবর দেব। আসবে তো? বেঁচে থাকলে নিশ্চয়ই আসবো। শ্রীময়ী দোটানার মধ্যে পড়েছে। এই কদিন ছেলেটার খুব কাছাকাছি থাকতে থাকতে একটা ভালো লাগা তৈরি হয়েছে। প্রত্যেক দিন রাত্রে সুনীল আসে ওর কাছে, নিজের মনের কথা বলে, আর বলে শ্রীময়ীকে আবার ভালোবাসার একটি মানুষকে খুঁজে পেতে। কিন্তু শ্রীময়ী ওকে বলে বোঝাতে পারে না যে আমার স্বপ্নের মাঝে তুমিই তো আসো, তুমি তো আমাকে জানান দিয়ে যাও যে আমি তোমার ছিলাম। এখন না হয় তুমি আমার কাছে শরীরগতভাবে নেই, কিন্তু স্বপ্নে তুমি আমার সঙ্গে রোজ মিলিত হচ্ছ। এরপরে আমি কি করে অন্য একটা পুরুষের সাথে, কি করে? রাতে খুব কান্না করে শ্রীময়ী। ওর ইচ্ছে করে একটি মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে, মনে দুটো কথা বলতে। কতগুলো বসন্ত জীবনের মাঝখান থেকে কেটে গিয়েছে, কিন্তু আজও অঙ্কুর ওরই রয়েছে। বন্ধুকে দেওয়া কথা পূরণ করার জন্যে, শ্রীময়ীকে পাবার জন্যে ছেলেটা কতটা ভালোবাসলে এত ত্যাগ স্বীকার করা যায় বোঝে শ্রীময়ী, কিন্তু কাজে করতে পারে না। সেই দিন রাতেও স্বপ্নে সুনীল আসে, শ্রীময়ীর খুব কাছে আসে, হেসে বলে, তোমার চোখ দুটোর ভাষা আজকে অন্যরকম লাগছে। মনটাও কিছুদিন হলো একটু অন্যরকম, আমি বুঝতে পারছি। শ্রী, আমার যাবার সময় হয়েছে এবার। তোমার জীবনে নব বসন্তের সূচনা। না, তুমি যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবে। সে আসছে তোমার জীবনে, এসে গেছে তোমার মনের মনে কোথায়, তাকে তুমি ধরা দিতে পারছো না, আমি আসছি তাই। শ্রীময়ী, আমি তোমার কল্পনা মাত্র। কল্পনাকে আশ্রয় করে সারা জীবন বেঁচে থাকা যায় না শ্রীময়ী। বাস্তবে ফিরে এসো। আমি চাই তুমি সুখী থাকো। তোমাকে সুখী দেখলে আমি ওপর থেকে অনেক শান্তি পাবো। শ্রীময়ী রাত 2টোর সময় ফোন করে অঙ্কুরকে। অঙ্কুর যেহেতু অসুস্থ তাই ছুটিতে সে বাড়িতে। ফোনটা রিসিভ করে অঙ্কুরের মা। নমস্কার কাকিমা, আমার নাম শ্রীময়ী। কে? শ্রীময়ী। শ্রীময়ী, তুমি ফোন করলে মা? অঙ্কুর, অঙ্কুর, অঙ্কুরের খুব জ্বর এসেছে, খুব ব্যথা তো শরীরে। তাই? কতটা জ্বর এসেছে? 103। ওষুধ ওষুধ দিয়েছেন? দিয়েছি। তুমি কথা বলবে ওর সাথে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো অঙ্কুর, কি হয়েছে তোমার? কি হয়েছে? জ্বর এসেছে, গায়ে খুব ব্যথা, তাই। হ্যাঁ, আমি যাব এত রাতে। তুমি কি করে আসবে? অনেকটা পথ। তাহলে তাহলে সকালে? সকাল অবধি বেঁচে থাকলে? না, একজন চলে গিয়েছে, আর একজনকে হারাতে পারবো না, হারাতে পারবো না আমি। আমি আমি আসছি, আমি আসছি। শ্রী, শ্রী, আমার কথাটা শোনো। শ্রী। আগেই ফোনটা কেটে দিয়েছে শ্রীময়ী। নিচে নেমে সে তার শ্বশুর মশাইকে বলে, বাবা, বুঝেছি শরীর খারাপ অঙ্কুরের, মন কেমন করছে। বাবা, বাবা, মা আমাকে ক্ষমা করবে তো? তুমি আমাকে খারাপ ভাববে না তো? আমরা তো চাই পাগলি তোর সংসার হোক, তোর বাবা মাও তো তাই চায়। তুই তো আমাদের মেয়ে নাকি রে? বলে কেঁদে ফেললেন শ্বশুর মশাই। কিছুদিন হলো শ্রীময়ীর বাবা মা তার দাদার কাছে গিয়েছে, বৌদির বাচ্চা হবে। বাবা মা কখনো নিজের কর্তব্য থেকে এক চুলো সরতে পারেন না, যতই সন্তানরা তাকে অবহেলা করুক না কেন। বললেন সুনীলের বাবা, আমি জানি আমার মেয়ে আমাদের খোঁজ ঠিক রাখবে। তুই যা, গাড়িটা নিয়ে যা, কেমন? এই বাড়িতে একটা গাড়ি সবসময় থাকে, আর ড্রাইভারও থাকে। তাকে ফোন করে ডাকা হলো। লালু সঙ্গে সঙ্গে চলে এলো। বয়স প্রায় 65-র কাছাকাছি। উনি সুনীলের বাবা যখন চাকরি করতেন তখন থেকেই এই বাড়িতে থেকে গিয়েছিলেন। পরিবার বলে কেউ নেই, তাই এই মানুষটার দেখাশোনার দায়িত্ব সুনীল নিয়েছিল। সুনীলের মৃত্যুর পর থেকে লালুবাবুর শরীরটাও খুব খারাপ হয়, কিন্তু শ্রীময়ী কাকা কাকা করে এমন মাথায় করে রাখে যে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওই লোকটাও সুস্থ হয়েছে। কিন্তু শ্রীময়ীকে সুস্থ করার দায়িত্ব কেউ নিতে চাইছে না। শ্রীময়ী এখন নিজেই নিজেকে ভালো রাখবে। হ্যাঁ, সুনীল ওকে বলেছে
ওর সুখেই নাকি সুনীল সব থেকে বেশি সুখী। গাড়িটা এসে অঙ্কুরের বাড়ির সামনে পৌঁছাতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগলো। ঘরে আসার কিছুক্ষণ পর ঘর থেকে অঙ্কুরের বাবা মা বেরিয়ে গেলেন। বললেন কিছুক্ষণ আগেও কাঁপছিল, ওষুধটা খাওয়ানোর পরে জ্বরটা একটু নেমেছে, এখনো ঠিকঠাক উঠে বসতে পারছে না, ঘুমিয়ে পড়েছে। তুমি বসবে নাকি? না না, আমি তো একজন সেবিকাও, আমি বসে আছি, আপনারা বরং যান, একটু বিশ্রাম করুন। আর শুনুন, যতদিন আমি আছি ততদিন অঙ্কুরের শরীর নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। অঙ্কুরের যখন জ্ঞান আসে তখন সবে সূর্যটা উদীয়মান, আকাশ হালকা সোনালি আভায় আলোকিত, দক্ষিণে জানলাটা খোলা, পূর্বে সূর্যের সামান্য কিরণ সেখানে এসে পৌঁছেছে। শ্রীময়ীর সাদা রঙের শাড়িটা কেমন যেন সোনালি হয়ে চকচক করছে। চোখ খুলতেই শ্রীময়ীকে সামনাসামনি দেখে অঙ্কুর অবাক। পাগলি, চলে এসেছো? বললাম যে লালু কাকু নিয়ে এলো। একজনকে হারিয়েছি, আর একজনকে হারাতে চাই না অঙ্কুর। এমন বাঁধনে বাঁধবো না এবার, দেখি কোন শত্রুপক্ষ আমার এই বুকের মাঝখান থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, আমার ভালোবাসা হয়তো সুনীলের সঙ্গে সেরকম গাঢ় হয়নি বলেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তোমাকে আমি শক্ত করে আঁচলে বাঁধবো, এত শক্ত করে যে সেই গিঁঠের বন্ধন থেকে তুমি এক চুলও নড়তে পারবে না, এক চুলও না। শ্রীময়ী জড়িয়ে ধরে অঙ্কুরকে তার বুকের মাঝখানে। অঙ্কুরের শরীর থেকেও সমস্ত জ্বর জ্বালা কোথা থেকে নিমেষে যেন চলে যায়। অঙ্কুর দেখতে পাচ্ছে তার চোখের সামনে তার বন্ধু সুনীলের আত্মাটা একটু একটু করে সকালের সূর্যের কিরণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর শ্রীময়ী দেখতে পাচ্ছে তার স্বপ্নের রাজপুত্তর, যে কিনা পক্ষীরাজের ঘোড়ায় চড়ে সুনীলের বেশে এসেছিল, তার মুখমণ্ডল দেহবল্লরী একটু একটু করে অঙ্কুরের দেহের আকার ধারণ করছে। সুনীল ফিরে এসেছে। হ্যাঁ, সুনীল ফিরে এসেছে। গোটা বাড়িতে রব পড়ে গেল। এই তো কিছুক্ষণ আগেই বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা, পুরোহিত মশাই বসে মন্ত্রপাঠ করছেন, অঙ্কুর চলে এসেছে, এর মধ্যে সুনীল। কি করে? সে তো মারা গিয়েছিল। মন প্রাণ থেকে একদিন মেনে নিতে পারেনি শ্রীময়ী, কিন্তু আজকে সুনীল সশরীরে সামনে হাজির, কেবল হাতে একটা লাঠি আর পায়ে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ। বধূ বেশে নিচে নেমে আসে পাগলের মতো শ্রীময়ী, ছুটতে শুরু করে। গেটের মাঝে দাঁড়িয়ে রয়েছে সুনীল, তাকে ঘিরে রয়েছে আত্মীয় স্বজন। হ্যাঁ, সকলে কাঁদছে। কিছুক্ষণ আগেই শ্বশুর মশাই চিৎকার করে ডাক দিয়েছিল, এখন তিনিও ছেলেকে আঁকড়ে ধরে, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি যে আমার স্বপ্নে বললে তুমি নাকি আমার কল্পনা মাত্র। তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে অঙ্কুর। অঙ্কুর, আমি তোর বন্ধুত্বের জোরে ফিরে এসেছি, দেখ। ভালোই তো হলো তুই তোর বউকে ফিরে পেলি। এমনিতেও শ্রীময়ী আমাকে বিয়ে করতে চট করে রাজি হয়নি, 7টা বছর পেরিয়ে গেছে। কিন্তু তুই ছিলি কোথায়? আর বলিস না ভাই, আমার বডি ওরা আটকে রেখে দিয়েছিল, আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে খুন করেনি। পরে সরকারের প্রচেষ্টায় আমি ফিরে এসেছি, কিন্তু যেই বডিটা কাফনবন্দি করে এসেছিল ওটা অন্য কারো, অন্য কোনো জওয়ানের। মুখ টুক তো ফ্র্যাকচার হয়েছিল, সারা শরীরে গুলিতে ঝাঁঝরা, তোমরাও বোধহয় চিনতে পারোনি। আর শ্রীময়ীর না চেনাটা খুব স্বাভাবিক। আমার সঙ্গে থাকা জওয়ানরাই যখন চিনতে পারেনি তখন। হে কি, তুমি এত সুন্দর করে সেজেছ, এই বাড়িটায় তোমার আর অঙ্কুরের বুঝি বিয়ে হচ্ছিল? ইস, আমি তো ভুল সময় চলে এলাম। অঙ্কুর, তুই আমাকে কথা দিয়েছিলি সেই কথা রাখতেই, সেই কথার এখন আর দাম কি আছে ভাই? তুই যখন বেঁচে ফিরে এসেছিস, তাছাড়া শ্রীময়ী আমাকে নেহাত কর্তব্যের খাতিরে বিয়ে করছিল, আমি যেহেতু ওর জন্য অপেক্ষা করছি তাই না শ্রীময়ী? অঙ্কুর জিজ্ঞেস করে শ্রীময়ীকে। যেই স্বপ্নটা ওরা দেখছিল সেই স্বপ্নটা কি করে যেন ধ্বংস হয়ে গেল। মৃত মানুষটা হট করে ফিরে এসেছে, তার অধিকার বুঝে নিতে চাইছে। শ্রীময়ী তো এতগুলো বছর স্বামীর জন্যই অপেক্ষা করেছিল, তাকে এখন ফিরে পেয়ে শ্রীময়ী ঠিকমতো হাসতে পারছে না কেন?
তার চোখে কান্নার জল আসছে কেন? হ্যাঁ, জিজ্ঞেস করছে ঠিকই সে সুনীলকে, কেন আসনি, কেন আমাকে কাঁদালে? তবুও অঙ্কুরের হাতটাও যেন ছাড়তে ইচ্ছে করছে না। বিপদের সময় যে বন্ধু কাছে থাকে সে প্রকৃত বন্ধু, এই কথাটাই বারবার শ্রীময়ীর মাথায় খেলছে। তুমি একটা ফোন তো করতে পারতে আমাকে, মাঝখানে মা চলে গেলেন, তোমায় দেখে যেতে পারলেন না। শ্রীময়ী, তুমি কান্না করছো ঠিকই, কিন্তু তোমার চোখে তো আমার জন্য সেই ভালোবাসাটা নেই। স্বপ্নের রাজপুত্রের জায়গায় আমি একটা মৃত মানুষ হয়ে গিয়েছি বুঝি? না না, অমন কেন করছো? আমি এক্ষুনি চেঞ্জ করে... না শ্রীময়ী, না, আমি তোমার জীবন থেকে আবার সরেই যাব। হ্যাঁ, ওইটাই বোধহয় আমার উচিত। তোমার দেহ এখন আমাকে পেলেও আমি তোমার মনটাকে পাবো না, কারণ বিপদের সময় অঙ্কুর তোমার কাছে থেকে তোমার দেহ আর মনের অধিকারী হয়েছে। এই দেখো, এত লোকের মাঝে দাঁড়িয়ে সবাই কান্না করছে, কিন্তু তোমার চোখে কান্নাটা আমাকে দেখে ঠিকই, কিন্তু সেই কান্নার মধ্যেও কত পার্থক্য। আমি ফিরে এসেছি জানলে তুমি এতক্ষণে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তুমি আমার থেকে কয়েক আঙুল দূরে সরে দাঁড়িয়ে আর হাত ধরে রেখেছো তুমি অঙ্কুরের। হুঁশ আছে তোমার? শ্রীময়ী তাকিয়ে থাকি অঙ্কুরের দিকে। অঙ্কুরের চোখেও তখন জল। বর বেশি অঙ্কুর এসেছিল বিয়ে করতে শ্রীময়ীকে। শ্রীময়ী ভীষণ খুশি ছিল। হঠাৎ করে সুনীল এসে তৃতীয় ব্যক্তির মতো আবার যেন কবজা করে বসেছে ওদের মাঝখানে। পুরোহিত মশাই বললেন, হো মশাই, বউ কি আসবে না? বিয়ে কি হবে না? তাহলে হবে। পুরোহিত মশাই, বিয়ে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে বিয়ে দেব, চলো। কিন্তু না করো না, বললাম তো, তোমার মন আর দেহের অধিকারী এখন একটি পুরুষ। তোমার স্বপ্নের রাজপুত্রের স্থান এখন একজনই পেয়েছে। আমি ভুল সময়ে চলে এসেছি। হ্যাঁ, আমি থাকবো তোমাদের মাঝখানে বেঁচে, ঠিক থাকবো, তোমাদের মধ্যেই বসবাস করব, কিন্তু তোমাদের মিলনটা আমি দেখে যেতে চাই। কিন্তু সুনীল, আমি তো তোমাকে এত বছর ধরে চেয়ে এসেছি। আমি অঙ্কুরকে মন থেকে মানতে পারছিলাম না, বিশ্বাস করো। একদিন তুমি আমাকে বললে তুমি নাকি আমার অলীক কল্পনা মাত্র, তুমি নাকি আর এই পৃথিবীতে নেই, আর তুমি আমার সুখ দেখে যেতে চাও, সেই কারণেই। হ্যাঁ তো, আমি এখনও তোমাকেই সুখী দেখতে চাই। অঙ্কুরের হাত ধরে টান দেয় সুনীল। অঙ্কুর বলে, না, এটা হয় না। তুই আমাকে দায়িত্ব দিয়েছিলি, কিন্তু তুই যখন নিজে আবার ফিরে এসেছিস তখন তোর দায়িত্ব তুই বুঝে নে ভাই। আমি যাই, তোর সম্পত্তিকে তুই সামলা। তা হয় না। আমাকে যেমন তুই কথা দিয়েছিলি সেই কথা এখন রাখ। মনে কর আমি সত্যিই মরেই গেছি, বেঁচে নেই। এই যেই সুনীল তোদের কাছে দাঁড়িয়ে এসে তোদের বন্ধু দুইজনেরই, তাই না বাবা? হাত তুলে আশীর্বাদ করলেন সুধাংশুবাবু। বললেন, শ্রীময়ী, আমার ছেলে একদম ঠিক কথা বলছে। তুমি তো আমার মেয়ে। যখন আমার বাড়ি এসেছিলে বৌমা বেশে, আর এখন বিদায় হবে আমার মেয়ে হয়ে। আমি তোমার কন্যাদান করব মা, চলো। আর চোখের জল নয়, চলো। আবার সানাই বেজে ওঠে, আবার বিবাহ বাসর সাজে। সিঁদুর দান হয় শ্রীময়ীর। সারাটা শরীর কেঁপে ওঠে। অঙ্কুর একবার তাকায় সুনীলের দিকে। সুনীল ঘাড় নেড়ে সম্মতি জানায়। এই মিলনটা ঠিক কেমন হলো? সুনীল জানে, দেহ মন আত্মার মিলন না হলে মিলন নাকি পরিপূর্ণ হয় না। শ্রীময়ীর ভালোবাসার টান ওকে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু কোথাও বোধহয় একটু হলেও খামতি ছিল। তাই অঙ্কুর সেই খামতির জায়গাটা পূর্ণ করে শ্রীময়ীকে চিরদিনের জন্যে নিজের করে নিল। আচ্ছা, নিজের স্বামী কখনো পারে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে এইভাবে সম্প্রদান করতে? নিশ্চয়ই পারে। যেইখানে এত বছরের ভালোবাসার এতটুকু স্পর্শমাত্র নেই, সেইখানে দেহের মিলন স্বাভাবিক হলেও মন পাওয়া দুষ্কর। সুনীল বুঝতে পেরেছিল, নতুন করে সংসার করতে গেলে শ্রীময়ী সংসার আবার করবে, কিন্তু অঙ্কুর বিপদের সময় ওর কাছে যেইভাবে থেকেছে সেই ফাঁকা স্থানটা সুনীলও পূর্ণ করতে পারবে না। আসলে অনেক মানুষের জীবনেই দেহ পাওয়া হয় ঠিকই, মনটা পাওয়া হয় না। আর দেহ আর মন দুটোই যে পেয়েছে সে এই ভালোবাসার
প্রকৃত স্বাদ পেয়েছে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।